ডাইনে সালাম ফিরাইয়া বামে সালাম ফিরাইতে গর্দান ঘুরেছি, তা দেখি আমার বগলে নামাজ পড়ে বুড়া এক মুসল্লি। ৭০-৭৫ বছরও বয়স হইব। কি এর ৭৫? মনে হয় ৮০-৮৫ হইছে। ৯০ ভি হইতে পারে। আপনার চীনা মানুষ, আগে দেখছেন মালুম হয়? কি জানি, না আগে ধে নাই। বুইড়ার দাড়ি বহুত লম্বা, একেরে ধলা ফকফক্কা। মনে হয় দুধের নহর নাই মাইছে গাল দুইটা থেকে। গালের রং কালা মালুম হইল? হইতে পারে। তা সালাম ফিরাইতে গিয়া মুখের মধ্যে বসন্তের দাগ আছে। আরে না, কালাকুলা হইব কেলায়। মোমের লাহান পিছলা মুখ, টোকা দিলে রক্ত বাড়াইব। হন না, কি জানি কইতে লইছিলাম? কি কইলাম? তুই খালি গ্যাঞ্জাম করস। কি কইতেছিলাম? সালাম ফিরাইতে বাম গর্দান ফিরাইছেন, আপনার বগলে নমাজ পড়ে। হ হ, সালাম ফিরাইতে গর্দান ঘুরাইছি, তা দেখে আমার বগলে নামাজ পড়ে বুইরা এক মুসল্লি। বহুত বুইরা, বয়স মনে লয় ৯০-৯৫ হইব। মগর জয়ী পয় নাই, একেরে তাগড়া রয়েছে। বুইরা মিয়ার পাওয়ের দিকে নজর পড়ছে, তা দেখি বুক দেখলেন না? সিনা না দেখা পাও দেখেন কেমনে? সিনার মধ্যে গুলির দাগ আছে। আরে খামস মাইরা হন না শ্যামরা। বুইরা মুসল্লি, মুরব্বী, আমাকে মুরব্বী। তাজিম কইরা পাওয়ের দিকে দেখলাম। বুইরা মিয়ার পাওয়ের দিকে দেখছি তো নজরে পড়ল পাওয়ের পাতা 2 খান। হায় হায়, পাওয়ের পাতা 2 খান তার পিছন দিকে। পিছন দিকে? কি মুন? বুঝলি না? এই দেখ, আমাকে পাওয়ের পাতা থাকে কই? পাওয়ের সামনে। পাওয়ের পাতার উপরে ভর দিয়েই তো আমরা হাঁটি, চলাফেরা করি নাকি? আর ওই মুসল্লির পাওয়ের পাতা 2 খান বাড়াইছে গিরার পিছন দিকে। বুঝলি না? এই দেখাই। নমাজে বইসা আপনি আপনার লগের মুসল্লির পাওয়ের পাতা কোন দিকে ফিট করা এইটা দেখেন কেমনে? সিনা, প্যাট, কোমর না দেখা ঠ্যাঙের পাতা কেমনে দেখবেন? খাবের মধ্যে খোদায় কখন কি দেখায়, কেমনে দেখায় তুই বুঝবি? আমি কি ব্যাক করতে পারি? শ্রোতার মুহুর্মুহু সন্দেহ প্রকাশ এবং এ নিয়ে নিজের ধারণা সম্বন্ধে অনিশ্চয়তা সত্ত্বেও লাল মিয়া তার গতরাত্রে দেখা স্বপ্নের বয়ান অব্যাহত রাখে। কোন মসজিদে নামাজ পড়ছিল তা ঠিক ঠাহর করতে পারেনি। নারিন্দার বিদ্যাবিবির মসজিদ হতে পারে, তবে স্বপ্নের মসজিদের জানালা দিয়ে দেখা যায় মস্ত কোনো বিলের টলটলে পানি। নারিন্দা এরকম বিল কোথায়? আবার মসজিদের ছাদটা অনেক উঁচু, ছাদ জুড়ে খোদাই করা অজস্র তারা। সেগুলো সত্যিকারের তারাও হতে পারে, নইলে অমন মিটমিট করে জলে কি করে? মসজিদের ছাদ মনে লয় আসমান দিয়া বানাইছে। ছাদ ভালো কইরা দেখছেন? কিন্তু নামাজে বসে মসজিদের অবস্থান বা গঠন কি স্থাপত্যের দিকে খেয়াল করা লাল মিয়ার ধাতে নেই। এশার নামাজের ফরজ ও সুন্নত আদায় করে বেতেরের শেষে কাঁধের অদৃশ্য ফেরেস্তাদের সালাম করতে গিয়ে তার বাদিকের মুসল্লির 2 পায়ের পাতার বিপরীত বিন্যাস দেখে লাল মিয়া খুব ভয় পায়। আল্লাহ তাকে এটা কি দেখাচ্ছে? এর মানেটা কি? নিজের গুনাহগাতার মাফ চেয়ে এবং ভয় থেকে রেহাই পেতে হয়তো সেই উল্টানো পায়ের মুসল্লির রুহের তসল্লিতেই কিনা কে জানে লাল মিয়া মোনাজাত করে অনেকক্ষণ ধরে। হাত 2 খান তুইলা আল্লাহর দরবারে মোনাজাত করলাম। আধা ঘন্টা, 1 ঘন্টা তো ওই বই, 1.5 ঘন্টা, না 2 ঘন্টা বি হইবার পারে। আল্লাহর কাছে বহুত কানলাম। আধা ঘন্টা না 1 ঘন্টা না 2 ঘন্টা? টাইম বুঝবার পারলেন না?
2 ঘন্টা দুইটা খালি মোনাজাত করলেন, তাই মসজিদথন বাইর দিব না? মসজিদথন বাইর করে দিব তো? মসজিদথন বাড়াইলেন কেমনে? এই ছোকরার জন্য লাল মিয়ার স্বপ্নবয়ান দিন দিন কঠিন হয়ে পড়ছে। জাগ্রত অবস্থায় চাল, মুরগি, মশলা, তেল, ডালডা, মেওয়া ও চুলার গ্যাসের পরিমাণ এবং বাবুর্চি, বয়বেয়ারা, মেসিয়ারদের কাজকাম নিয়ে যতই হুঁশিয়ার থাকুক, স্বপ্নে কি সব কিছুর হিসাব রাখা যায়? দুনিয়াদারির হিসাব নিকাশ থেকে রেহাই পেতেই তো লাল মিয়া ঘুমোতে চায়। স্বপ্ন তো ফোটে ঘুমের তাপেই। সেখানে অত খেয়াল করা কি সম্ভব? আর এই বুলেট ছোড়াটা কাজে ফাঁকি দিতে ওস্তাদ হলে কি হয়? লাল মিয়ার স্বপ্নের খুঁটিনাটি ভুল ধরতে সব সময় ওত পেতে রয়েছে। আস্ত খচ্চরটা। তা বুলেটের আর দোষ কি? বাপটা কি ছিল? লাল মিয়ার রাগ হয় বুলেটের বাপের ওপর। বাপটা মরে গেছে, তার উপর রাগ করাটা নিরাপদ বলে নিজের রাগে লাল মিয়া আরও গ্যাস ছাড়ে। ইচ্ছামতো গ্যাস ছাড়ে আর রাগ জ্বলে ওঠে দাউ দাউ করে। বেইমানের বেইমান। এটা ছিল হালার নম্বরই বেইমান। ওই বেইমানেরই তো ছেলে। রক্তের দোষ মোচন হয় কি করে? ইমামুদ্দিন তাকে কোনোদিন বিশ্বাস করেনি। ওই অবিশ্বাস সে গেঁথে রেখে গেছে ছেলের ভেতর। লাল মিয়াকে অবিশ্বাস করে ইমামুদ্দিনের লাভটা কি হয়েছে? রথখোলার মোড়ে ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে পালাবার সময় মিলিটারির গুলিতে সে ধপাস করে পড়ে গেল বংশালের মাথায়। ওদিকে ওই রাস্তায় ছুটতে গেল কোন আক্কেলে? নবাবপুরের চওড়া রাস্তায় দৌড়ে পালাবার ঝুঁকিটা সে নেয় কোন সাহসে? গ্রেনেড নিশ্চয়ই ছুঁড়েছিল ওই ট্রান্সফরমারের উল্টো দিকে গোলকপাল লেনের মাথায় পানির কলের সামনে দাঁড়িয়ে। কাজ সারার সঙ্গে সঙ্গে তো তার ঘরে ঢুকে পড়ার কথা গোলকপাল লেনের ভিতরে, তাই না? কয়েক ধাপ গিয়ে বাঁয়ে কান্দুপট্টির ভেতরে কোনো মতে পিছলে পড়লে পারলে খানকি পাড়ার অজস্র গালি, উপগুলি, শাখাগুলি ঘরের ভেতর দিয়ে ঘরে পেরিয়ে ঘন বস্তিটা পেরোলেই ইংলিশ রোড। রাস্তাটা ক্রস করে একটু ভেতরে ঢুকতে পারলে নাজির আলীর নতুন দখল করা লন্ড্রি। লন্ড্রির একমাত্র কর্মচারী লাল মিয়া রাত্রে তখন লন্ড্রিতেই থাকে। গ্রেনেড ছুঁড়ে ট্রান্সফরমার উড়িয়ে ও এক মিলিটারি জখম করে ইমামুদ্দিন কোনো মতে যদি তার ঘরে একবার পৌঁছে যায়, তো লাল মিয়া কি ময়লা কাপড়ের স্তূপে তাকে লুকিয়ে রাখতে পারে না? খুব পারে, কিন্তু ইমামুদ্দিনের মন পরিষ্কার নয়। দিলটা তার সাফ হলে ছেলেবেলার দোস্তকে কি সে একরকম অবিশ্বাস করতে পারে? নাজির আলী হল লাল মিয়ার মনিব, তার মহাজন। লোভিটা দখল করে তাকে ওখানে নিয়োগ করেছে। নাজির আলী মিলিটারির ভাওরা, মিলিটারির হোগার পিছে পিছে ঘোরে, তাতে লাল মিয়ার অপরাধটা কোথায়? এজন্যে ইমামুদ্দিন তাকে সন্দেহ করবে কেন? তাদের দুজনের বন্ধুত্ব কি আজকের নাকি? বলতে গেলে জন্মের পর থেকে দুজনে দুজনকে চেনে। রায়শাহ বাজারের পুলের ওপর মসজিদে হাফিজুল্লাহ মুন্সির কাছে কায়দা আমপারা পড়া শুরু করে মাঝখানে খাদ্য দেওয়া। বড় হতে হতে এর ছাদে ওর ছাদে উঠে ঘুড়ি ওড়ানো। চৈত্র সংক্রান্তির দিনে ঘুড়ি ওড়াতে গিয়ে পড়ে গিয়ে ছাদের কার্নিশ ধরে ঝোলা। আর একটু বড় হলে মুকুলে নাগরমহলে গেটম্যানদের 5 মাস খেটে দিয়ে মাগনা সিনেমা দেখা, বাংলাবাজার মেয়েদের স্কুলের সামনে 10টা 5টায় টাঙ্কি মারা, সব ডিউটি তো পালন করল ওরা একসঙ্গেই। তবে একটু বড় হয়ে নগরমহলে বই দেখার সুযোগ অবশ্য লাল মিয়া পেয়েছে একাই। তা বাবু, এতে লাল মিয়ার দোষটা কোথায়? তার চেহারা সুরত ভালো, গায়ের রং ফর্সার ধার ঘেঁষে। অনেকদিন চুল না কাটালে নগরমহলের টিকিট মাস্টার তার চুলের ঝুঁটি ধরে টেনে গালে একটা টোকা দিয়ে বলতো, হারামজাদা, চুল কাটোস না, রংবাজ হইছস। কিন্তু লাল মিয়ার ঝাঁকড়া চুলের চেহারাই লোকটার পছন্দ। নাইট শোর পর সিনেমা হলের সিঁড়ির নিচে তাকে মালিশ করে দিলেই পরদিন বিনা পয়সায় লাল মিয়াকে সে ঢুকিয়ে দিত ফ্রন্ট স্টলে। একদিন তো ঠেলে দিয়েছিল দোতলার ব্যালকনিতে। তা এতে লাল মিয়ার দোষটা কোথায়? 12 না 13 পেরোতেই ইমামুদ্দিন লম্বা হয়ে গেল শাঁসা করে। ওই ব্যাটার টিকিট মাস্টারকে ছাড়িয়ে গেল আর 1 বছরের মধ্যে। তার কালো গালে বসন্তের দাগ, ঠোঁটের ওপর মোচের রেখা উঠল গাঢ় পিচের মতো। ওর দিকে টিকিট মাস্টারের নজর পড়বে কোন দুঃখে? আর এর ওপর
ইমামুদ্দিনের চোপা একখান। কথায় কথায় রাজা উজির মারা, কথায় কথায় মুখ খারাপ। মা বাপ না তুলে কাউকে কিছু বলতেই পারত না। এসব ছোড়াকে আদর করা কি ভদ্রলোকদের পোষায়? আরও আছে। কি? না, মানুষের ভুল ধরা, কথায় কথায় খালি তক্ক, খালি বাহাস। রাত্রে ভালো কোনো ফাইটিং পিকচার দেখে পরদিন লাল মিয়া হিস্টোরিটা কেবল বলতে শুরু করেছে, তো পদে পদে তার বাধা দেওয়া চাই। প্রতি কথায় খালি প্রশ্ন করা, শুধু তাকে জব্দ করার জন্যে। নাজির আলীর বাসাবাড়ি লেনের ছোট চায়ের দোকানে লাল মিয়ার প্রথম চাকরি। সকাল 10টা থেকে 11টায় নাজির আলী বেরোতো অন্য ধান্দায়। দোকানে তখন ভিড় একটু কম। চাকনিতে চা ঢালতে ঢালতে লাল মিয়া আগের রাতে দেখা বইটার গপ্প ছাড়ত খুব জমিয়ে। চায়ে দুধ চিনি মিশিয়ে বেশি করে দিয়ে শ্রোতাদের ধরে রাখার কায়দা সে নতুন করে রপ্ত করেছিল। তা সবাই শুনত, নিজের নিজের মতামত ছাড়তে ছাড়তে হলেও শোনাতো শেষ পর্যন্ত। কিন্তু ইমামুদ্দিন থাকলে তার একটা প্যাচ কষা চাই। লাল মিয়া নায়কের বীরত্বে অভিভূত। গত রাত থেকে হাত পা নেড়ে সেই বীরপুরুষের তৎপরতায় বিবরণ দিতেই ইমামুদ্দিন মুখ বাঁকাল। বাহাদুরে খালি হাতে চটকানা দিয়া ফালাইয়া দিল 100 জন দূষণ রে। আবার সেমরিভি আর সিনার মধ্যে সুপাইল থাকলো। চাপাবাজি করণের জায়গা পাওস না, না? কি যে কস, জালেম গুল্লিরে মারতে না পারলে নাজগিসরে বাসায় ঠেকায় তোর বাপে। ইমামুদ্দিনের বাধা গায়ে না মেখে ছবির নায়কের বিশাল বপু, পাথরের মতো শক্ত মুখ, মুখের সঙ্গে মানানসই গোপ, লোহার পিলারের মতো গর্দান প্রভৃতির বিবরণ দিয়ে এমনকি নায়কের শক্তির সঙ্গে ইমামুদ্দিনের তেজের সাদৃশ্য ঘোষণা করেও তাকে নরম করা যায়নি। শেষ পর্যন্ত লাল মিয়াকে আত্মসমর্পণ করতে হতো এইভাবে। আমি কি করুম, যেমন দেখছি তেমন কই। নাগর মহলের মধ্যে ওই বই আজকাও খেলে। ল সেকেন্ড শো মাইরা দেই, যাবি? টিকিট মাস্টারের ঠাপ খাইয়া আমি বই দেখি না। মুরদ নাই দেখার তো নাই বা দেখলি, কিন্তু গল্পটা শুনতে তোর বাধাটা কোথায়? নিজেও শুনবে না, আর 5 জনের কাছে যে বলবে তাতেও তার গা জ্বলে। ইনসানিয়াত, আরে বাপ, একটা বই করেছিল। সেখানকার মহৎ হৃদয় পুরুষের নিঃস্বার্থ প্রেমকে গৌরব দিতে গিয়ে দিলীপ কুমারের গায়ে লাল মিয়া টকটকে লাল একটা জামা পরিয়ে দিয়েছিল। দিলীপ কুমারে লাগতাছে না, বুঝলি? কেমন হালায় লাল একখান শার্ট পিনছে, কলার কিরিচ মারা। তোর এই শার্টখান দিলীপ কুমার রে ভাড়া দিছিলি? আরে মান্দারের ফো, বই দেহস মালটাই না, লাল নীল হলুদ সবুজ, ব্যাগ দেখবার পারস? ইমামুদ্দিনের ধমকে লাল মিয়া চুপসে যায়। তার এই লাল জামাটা সে দিলীপ কুমারের গায়ে চড়ালো কিভাবে? দিলীপ কুমারের জায়গায় নিজেকে কিংবা তার নিজের জায়গায় দিলীপ কুমারকে ফিট করে দেওয়ার গোপন কারসাজি সে নিজেও বুঝতে পারেনি। অনেকক্ষণ ধরে লাল মিয়া কোনো কথাই বলতে পারে না। কিন্তু লাল মিয়া তাহলে কথা বলবে কোথায়? ইমামুদ্দিনের উৎপাত কলেরার মতো, বসন্তের মতো ছড়িয়ে পড়ে চায়ের দোকানের আর খদ্দেরের ভেতরে। লাল মিয়া গল্প শুরু করতেই তারা ঠোঁট বাঁকা করে রাখে, সুযোগ পেলেই একটু হেসে তার সব কথাই তুচ্ছ করে ফেলবে। বেশি চালাক যারা, তারা হঠাৎ করে তোলেন সম্পূর্ণ অন্য প্রসঙ্গ, আর ওই সব ফালতু গপ্প শুনতে কারো আপত্তি নাই। বাকোয়াজি করতে ইমামুদ্দিনের জোশ কি কারো চেয়ে কিছু কম? বিদ্যা তো হাফ আমপারা, আর সে নাকি রোজ রোজ চিঠি পায় বাংলাবাজার স্কুলের 7-8 মেয়েদের কাছ থেকে। তারাও সব বড় ঘরের মেয়ে। হালা পড়া পারস? কথাটা বলতে না পারায় লাল মিয়ার রাগ বাড়ে। রাগে তার হাত থেকে দুধ চিনি বেশি পড়ে চায়ের স্বাদ আরও বাড়িয়ে দেয়। তাই চুমুক দিতে দিতে খদ্দেররা ইমামুদ্দিনের চাপাবাজিতে মশগুল হয়ে যায়। ওই তো একখান হুলিয়া, মুখ ভরা বসন্তের দাগ, এমনিতে কালো, যতই বড় হচ্ছে মনে হয় যেন নতুন নতুন আলকাতরার টিন ঢেলে দিচ্ছে ওর গায়ে।
ঢ্যাঙা শরীরে মাল মশলা কম, আর তার জন্যে পাগল হয়ে গেছে গোটা মহল্লার ব্যাগ চেমড়ি। বলে কি, কাউলকা প্রেসে যাইতাছি তো শিংটোলার মোড়ের কাছে রিক্সার লাইগা খাড়াইয়া রইছে আমগো খসরু ভাইয়ের মাইয়া। আরে মতি সর্দারের নাতনিটা আমারে দেইখা আসে, কয়, ইমাম ভাই চিঠি দিলেন না? আমি কই, আরে মুখ থাকতে চিঠি কি এর? তাই হাসে। আবার আউজকা পাঠাইছে আর বাইরে চিঠি লেখা দিছে, কেলা সেইটের নোট বই চায়। নিজের কথা বিশ্বাসযোগ্য করার জন্য সে যোগ করে, প্রেসে কাম করি তো, বই পুস্তক লইয়া কারবার, মনে করে হালায় ব্যাগ বইয়ের মালিক আমি। আরে আমি হালায় আনপর মানুষ, অহন আমি সেমরি লইয়া কি করি কত? দীর্ঘ বাকোয়াজির শেষে নিজেকে নিয়ে ইমামুদ্দিন একটু ঠাট্টা মতন করায় শ্রোতাদের ঈর্ষা গলে যায় এবং তার গল্প অন্তত তখনকার মতো বিশ্বাস করতে তাদের আপত্তি থাকে না। এমনকি লাল মিয়াও এই প্রেমের গল্প অনুমোদন করে এবং এক কাপ মালাই ভাসানো চা তার দিকে এগিয়ে দিতে দিতে কয়েকদিন আগে দেখা বাঞ্জারান বইয়ের হিস্টোরি বলার জন্য শ্রোতাদের আকর্ষণ তৈরি করার ফন্দি তৈরি করতে করতে একটুখানি ভূমিকা ছাড়ে। বাঞ্জারান বইয়ের মধ্যে নীলর রান দুইখান দেখছোস দোস্ত, এক করে উদাম উদাম রান দেখবার লাইগা তুই মনে লয় সিটে নিচে উপতা হায়া পইছিলি? ইমামুদ্দিন খ্যাক করে ওঠে, সিনেমার মধ্যে সেমরির উদাম রান তুই কেমনে দেখোস? আজ এতগুলো বছর পর একই রকম খাসলত ফের জেগে উঠেছে ইমামুদ্দিনের ছেলের জবানে। কতকাল হয়ে গেল যৌবন পার করে দিয়ে লাল মিয়া বুড়ো হতে চলেছে। তার ফর্সা গাল বাদামি হয়ে গেল, বাদামি গালে এখন কয়েক গাছা দাড়িও ঝুলিয়ে দিয়েছে। যদিও এত পাতলা দাড়িতে চেষ্টা করেও নাজির আলীর মুরব্বি মুরব্বি ভাবটা আসে না, সেই দাড়িতেও সাদা রং ধরেছে। আর কটা দিনই বা সে বাঁচবে। সিনেমা দেখা সে বাদ দিয়েছে অনেক আগেই, আর যাই করুক জুম্মার নামাজটা বাদ দেয় না। শবে বরাতের রাতে রাতভর পড়ে থাকে মিরপুরের মাজার শরীফে। তা আল্লাহ তাকে খাপ দেখায়। খাবের ভেতর মানুষ তো কত কিছুই দেখে। তাই নিয়ে বুলেট যদি কেবলই প্রশ্ন করে, কেবলই সন্দেহ করে, পদে পদে খালি খুঁত ধরে, তো নিজের দেখার স্বপ্ন লাল মিয়া সবাইকে দেখায় কি করে? আজকাল স্বপ্নের সঙ্গে একটা কাটা লাল মিয়ার পাতলা হয়ে আসা চুলের নিচে খুলির ভেতরের দিকে খচখচ করে। বাপের খাসলত এই ব্যাটা পাইল কেমনে? মিলিটারির ব্রাশ ফায়ারে ইমামুদ্দিন যখন মরে, এই সোরা তখন 8 মাসেও পড়েছে কিনা সন্দেহ। 13 মাস তিনেক আগে মিলিটারির জুলুম শুরু হওয়ার 2.5 মাস পর ইমামুদ্দিন গেল ইন্ডিয়া। তারপর থেকে ছেলের সঙ্গে তার আর কোনো যোগাযোগই ছিল না। ছেলের কথা কি সে লাল মিয়াকে বলে গিয়েছিল? মনে হয় না। বলতে তার বাধাটা ছিল কোথায়? ইন্ডিয়া যাওয়ার আগে লাল মিয়াকে ছেলের সম্বন্ধে একটি কথাও যদি ইমামুদ্দিন তো তীর বাপের আমারে কইয়া গেছিল, দুধের পোলারে রাইখা যাই দেখবি। মৃত বন্ধুর মুখে এই ডায়লগটা ফিট করে দিতে তার একটুও বেগ পেতে হয় না। অনেকবার চেষ্টা করেও লাল মিয়া বুলেটের সামনে এই সংলাপ ছাড়তে পারেনি। মেহমানটা স্বপ্নেও যদি আসে তবু তো অনেক কথা বলা যায়। মরার পর কি জাগরণে কি স্বপ্নে ইমামুদ্দিন তার সঙ্গে কোনো সম্পর্কই রাখল না। তার মৃত্যুর জন্য ইমামুদ্দিন কি তাকে দায়ী করে? কেন? ইন্ডিয়া যাওয়ার ব্যাপারে লাল মিয়ার পরামর্শে সে তো কিছুমাত্র সায় দিল না। তাহলে বাংলা বাজারে যে প্রেসে সে কাজ করত, সেখানে কি সব হাবিজাবি কাগজপত্র ছাপাতে আসতো জগন্নাথ কলেজের কয়েকটা ছাত্র? তাদের কথাতেই তো সে ছুটল যুদ্ধ করতে। তাহলে লাল মিয়ার দোষটা কি? যাওয়ার আগে কারফুর ভেতরেও ইমামুদ্দিন তার সঙ্গে দেখা করতে এসেছিল। তাই না এসে কি পারে? হাজার হলেও তারা বচপনের দোস্ত। রায়সা বাজার পুলের উপর মসজিদে কায়দা আমপাড়া পড়া শুরু করে মাঝখানে ক্ষান্ত দেওয়া থেকে রূপমহল মুকুল নাগরমহলে একসঙ্গে সিনেমা দেখা, বাংলাবাজার স্কুলের সামনে 10টায় 5টায় টাঙ্কি মারা, চৈত্র সংক্রান্তির দিন ঘুড়ি ওড়াতে এর ছাদ থেকে ওর ছাদ থেকে পড়তে গিয়ে কার্নিশ ধরে ঝোলা, এমনকি বলতে নাই তওবা আস্তাগফিরুল্লাহ।
খানকিপট্টিতে কয়েকবার ঘোরাফেরা করা, সব তো সম্পূর্ণ করা হয়েছে একসঙ্গে, একই সাথে। যত বিপদই হোক, ইন্ডিয়া যাবার আগে এসে কি লাল মিয়ার কাছে একবার না এসে পারে? তা লাল মিয়া তাকে একবার মিনমিন করে বলেছিল, এইসব শিক্ষিত ঘরের কলেজে পড়া ছেলেদের সঙ্গে তার খাতির টিকবি কতদিন? আজ তারা যতই আদর করুক, যুদ্ধের সময় তাদের সামনে সে কি আর দাপট খাপাতে পারবে? তা তার কথা কি আর তার কানে ঢোকে? কারফা চাপা মিলিটারির সশব্দ ভারী নিঃশ্বাসে দমবন্ধ করার সেই রাত্রিতে ইমামউদ্দিনের তেজ দেখে লাল মিয়ার মাথাটা কিন্তু হালকা হালকাই ঠেকছিল। ইমামউদ্দিন বলে, তরে কই, পাকিস্তান আর বেশি দিন নাই, বহুত পোলাপাইন বর্ডার পার হইছে, ট্রেনিং লয়ে আইতাছে, হালাই মিলিটারি আর কয়দিন? আমার লগে চল, বেশি দিন লাগবো না, আয়া পড়মু ল জায়গা। লন্ড্রিতে স্থির করার টেবিলে পা ঝুলিয়ে বসে বসে লাল মিয়া শুনে ইমামউদ্দিনের চাপা গলার কথা। ছেলেটা তখনই কত বদলে গেছে, এখানেই কি তার ট্রেনিং শুরু হয়ে গেল নাকি? এভাবে ফিসফিস করে তাকে কেউ কখনো কথা বলতে শুনেছে? কিন্তু তার ফিসফিস কথায় লাল মিয়ার কান ফাটার দশা হয়। এই যে কিছুক্ষণ পরপর মিলিটারির ফুটফাট ধুমধাম, ইমামউদ্দিনের চাপা গলার কথার কাছে এসব কিছুই নয়। হয়তো নিজের কান দুটো বাঁচবার তাগিদেই লাল মিয়া তাকে থামিয়ে দিতে বলে। মগর মহাজনে কয়, এইগুলি ইন্ডিয়ার শয়তানি, হিন্দুগুলোকে ষাট কইরা ইন্ডিয়া এইগুলি করে, কয়টা গাদ্দার জুটাইছে, আর আমগো পোলা পাইনে না বুঝা খালি ফাল পারে। পাকিস্তানের মিলিটারির লগে বলে ইন্ডিয়াই কোনো দিন পারল না, আর এই পোলা পাইনে করব কি? তোর মহাজনের মারে বাপ। উত্তেজিত হওয়ায় ইমামউদ্দিনের মুখ থেকে তার যথাযথ লব্জ বেরিয়ে আসায় চেনা স্বরের আওয়াজে লাল মিয়া স্বস্তি পায়। তার কানে স্বস্তি দিতে নয়, নিজের তেজ দেখাতেই ইমামউদ্দিন ফের বলে, তার কানে স্বস্তি দিতে নয়, নিজের তেজ দেখাতেই ইমামউদ্দিন ফের বলে, 2টা মাস বাদে তোর মহাজন খানকির বাচ্চারে না ধইরা ভিক্টোরিয়া পার্কের মধ্যে একটা গাছের লগে না বাইন্দা আর হুয়াখানের মধ্যে বন্দুক একখান ফিট কইরা গুলিটা করুম আমি নিজে, বুঝলি? আর বেয়াদবি থাকবো কই? এই লন্ড্রি দখল করছে, এইটা আর থাকবো? মালিকা আইয়া লাথি মাইরা উঠাই দিব না? তাহলে লাল মিয়ার চাকরি থাকে কি করে? চাকরির নিরাপত্তার কথা ভেবেই হয়তো সে বলে, কার্তিক বাবুরে মিলিটারি তো পয়লা দিনই মাইরা ফেলাইল, ওর পোলা পাইনে কি আর ইন্ডিয়া তো নাইব? ইমামউদ্দিন পাল্টা জিজ্ঞেস করে, আইব না? তবে মালিকের ছেলেদের ফিরে আসা নিয়ে আরও একটু সন্দেহ হয়তো ছিল। একটু ভেবে বলে, না এলে কি গরিব মানুষের মধ্যে বিলাইয়া দেওয়া হইব? তোর মহাজনে নবেন্দু বসাক লেনের মধ্যে রাধা গোবিন্দ পোদ্দারের মণিহারির দোকান দখল করছে, ধনঞ্জয় সাহার কাপড়ের দোকান মিলিটারি পুরাইয়া দিল, ঘরটা দখল করলো তোর মহাজনে। খানকির বাচ্চা আর 2টা মাসবি এইগুলি রাখবার পারে না কে দেখা? বলতে বলতে ইমামউদ্দিনের গলা ফের নিচে নামে। বাইরে মিলিটারি লরির চলাচলের বিরতি হওয়ায় সে কি মিয়ে পড়ল? এই কার্ফু রাত্রির স্তব্ধতার তার কি ঘুম পাচ্ছে? সে কি এইসব কথা বলে ঝিমাতে ঝিমাতে? তার জিভ চলে গড়িয়ে গড়িয়ে। তারা নাকি নজগুলিস্তান সব দখল করে নেবে, ইচ্ছামতো ছবি দেখবে। কলেজে পড়া ওইসব ছেলে তার মাথায় এসব কি ঢুকিয়ে দিয়েছে? গুলিস্তান রেস্টুরেন্টে ঢুকে তার যা মনে হয় তাই খাবে। সেখানকার কাবাব পরোটা লাল মিয়া কি কোনোদিন চোখে দেখেছে? চুচিনচৌ রেস্টুরেন্টে বিলাতি বোতল সব খুলে দেওয়া হবে সবার জন্যে। বিলাতি মদের আগাম চুমুকে কি ইমামউদ্দিন এরকম টলমলো কথা বলেছে? সমস্ত দেশ থেকে মিলিটারি নিশ্চিহ্ন করে তাদের দালাল ভাউরা যা আছে সবাইকে তারা একটি একটি করে সাফ করবে। শুনতে শুনতে লাল মিয়ার বুকে ছোটোখাটো
খাঁচা একটু একটু করে কাঁপে। সত্যি এই মিলিটারি আর কত সহ্য করা যায়? এগুলোকে তাড়াতে পারলে এই শালার মহাজন দালালরা আপনা আপনি খসে পড়বে। কিন্তু আবার এটাও তো ঠিক, এই নাজির আলীরা দালাল ভাওরা হলে কি হয়? এদের তেজ কি কম? পাকিস্তানের মিলিটারি হলো দুনিয়ার সেরা ফৌজ, তাদের সঙ্গে লড়াই করে পারবে কে? নাজির আলীও তো বলে, আর কয়টা দিন দেখ, পাকিস্তানের মিলিটারি লগে গিয়া আমরা ঈদের নামাজ পড়মু কলকাতা গড়ের মাঠে। দিল্লির লাল কেল্লার নাম জানোস? ওই কেল্লার উপরে পাকিস্তানের নিশানা উড়ব, দেখিস। এই ফলাফানে আর কাম পায় না তো, গাদা বন্দুক আর বটি আর ছুরি লইয়া লাগতে গেছে মিলিটারি লগে। দূর। কিন্তু নাজির আলীর মুখে দিনরাত শোনা এইসব কথা তো ইমামুদ্দিনকে শোনানো যায় না। তার যে তেজ, তার ফিসফিস করে বলা অট্টহংকারে থতমত খেয়ে লালমিয়া ঘরের এদিক ওদিক তাকায়। ঘরের সব দিক, সব কোণ, টুলের ওপর রাখা ইস্ত্রি, মেঝেতে ময়লা কাপড়ের ডাই, দেওয়ালে কাচের আলমারিতে থাক থাক সাজিয়ে রাখা ইস্ত্রি করা শাড়ি, ধুতি, প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, সব দেখার সুযোগ করে দিয়ে এগুলোর নিহত বা পলাতক মালিকেরা তাকে ইমামুদ্দিনের চোখের দিকে তাকানো থেকে রেহাই দিয়েছে বলে লালমিয়া তাদের প্রতি কাঁচা কৃতজ্ঞতায় গদগদ হয়। কিন্তু ইমামুদ্দিন তাকে রেহাই দেবে না। অদৃশ্য লোকদের প্রতি কৃতজ্ঞতা ভোগ করা থেকে তাকে বঞ্চিত করে ব্যাটা উঠে দাঁড়ায়, চোখ জোড়া ছোট করে, মুখ ছুচুলো করে বলে, বয়স তো তোর কম হইল না, তরে আর কি বুঝাই? তোর মহাজন নাজিরা কুত্তার বাচ্চারে ঠাপ লাগায়া মিলিটারি, আর তুই হালায় ঠাপ খাস নাজিরা ভাউটার। কিরার পয়দা কিরাটা। যাই, 2টা মাস বাদে আইতাছি, তখন দেখা হইব। ওই যে যুদ্ধে গেল, ইমামুদ্দিন কি এরপর আর এখানে আসেনি? ও যাবার পর থেকে এই ঘরে ওই যে ইস্ত্রি করা টেবিলের উপর রোজ রাতে গ্রেনেডের আওয়াজ পাওয়া গেছে। গ্রেনেড, রাইফেল, এলএমজি, এসএমজি আর আরও কী কী সব অস্ত্রের এলোমেলো শব্দ ক্রমেই নিয়মিত শুরু হয়ে বাজে। বাজনা দিন দিন তীব্র হয়, তীক্ষ্ণ হয়। বাজনার ভেতর অচেনা কোনো অস্ত্রের বোল দ্রুত তালে রাত্রির কারফুকে আরও ঘন করে তোলে এবং নিজের বুকের ধুক ধুক আওয়াজে লালমিয়া কারফু ছুঁয়ে আসা অস্ত্রসঙ্গীতের প্রতিধ্বনি শোনে। ইমামুদ্দিন ছাড়া এরকম হারামিপনা তার সঙ্গে আর কে করবে? দিনের বেলা আসতো নাজির আলী। গোলমাল বাড়ার সঙ্গে তার আশা কমতে থাকে। খুঁটিনাটি হিসাবপত্র শেষের দিকে প্রায় দেখতই না। বাইরে তার কাজের চাপ অনেক বেশি। তখন একটা সুযোগ গেছে লালমিয়ার, টাকা পয়সা হাতানো গেছে ইচ্ছে মতন, খরচও করেছে দেদার। কিন্তু ওই এলাকার বাড়িঘর যাদের দখলে, তারা তখন দাপট মারে বেশি। কাপড় ধুয়ে নিয়ে পয়সা দিতে চায় না। আবার শহরে এক একটা হুজুগ ওঠে, অমুক দিন ইন্ডিয়ার সঙ্গে সরাসরি লড়াই শুরু হচ্ছে, তমুক দেশের বিমানবাহিনী এই নামলো বলে, আর শহরের মানুষ সব ঊর্ধ্বশ্বাসে ছোটে গ্রামের দিকে। ব্যবসার হাল খারাপ, দেশের হাল মনে হয় আরও খারাপ। নাজির আলীর লন্ড্রিতে এলে তার দিকে তাকিয়েই লালমিয়া অনেক কিছু আঁচ করে। নাজির আলীর দাড়ির আড়ালে ফ্যাকাশে ফর্সা গালে কখনো লাল রঙের আভা, কখনো কালচে অন্ধকার। কালো দাড়ির ভেতর লাল আভা ছিল তার খুশির সিগন্যাল বাতি। গতকাল দুপুরে মালিবাগ বাজারের সঙ্গে বস্তি রেইড করে মিলিটারি 4 জন মিসক্রিয়েন্ট ধরেছে। একজন মারা পড়েছে মিলিটারির গুলিতে। ওদের ধরতে মিলিটারি বস্তিতে আগুন লাগিয়ে দেওয়া 7-8 জন মেয়ে মানুষ আর 12-14 জন শিশু আগুনে পুড়ে অঙ্গার হয়েছে বলে নাজির আলী চচ করে দুঃখ করে। কিন্তু মিসক্রিয়েন্টরা বস্তিতে আশ্রয় নিলে মিলিটারির আর কি করার থাকে? দুশ্মনের চরদের আদর করে ঘরে জায়গা দিয়েছে, এটুকু খেসারত তো বাবা তোমাদের দিতেই হবে। মিলিটারি অ্যাকশনে লোকটা অভিভূত, তাদের টার্গেট কখনো মিস হয় না দেখে সে স্বস্তি পায়। পাকিস্তান এবার টিকে গেল। লালমিয়ার সশস্ত্র চোখে অভয় দিতে সে তার পিঠ চাপড়ায়। সোচো মাত বেটা। এর চেয়ে বেশি উদ্যু তার আসে না বলে, কিংবা লালমিয়ার বোঝার জন্যে সে মাতৃভাষার আশ্রয় নেয়। ইয়াহিয়া খান সাবের লগে আমগো লিডারে দেখা করছে, টাইম দিছিল 10 মিনিট, মগর কথা শুরু কইরা 45 মিনিটের আগে আর শেষ করবার পারে নাই।
তাদের দলের কাগজে প্রেসিডেন্টের সঙ্গে দলনেতার ছবি ছাপা হয়েছে। নাজির আলী খবরের কাগজে খুলে লাল মিয়ার সামনে মেলে ধরে। তাদের নেতা কাচুমাচু মুখে বসে রয়েছে। প্রেসিডেন্ট ঢুলুঢুলু চোখে তাকে দেখছে। এই চোখ লাল মিয়ার কেমন চেনা চেনা ঠেকে, কিন্তু অনেকক্ষণ দেখেও ঠাহর করতে পারে না। নাগরমহল সিনেমার সিঁড়ির নিচের অন্ধকার তার চোখের সামনে সব কালো করে ফেলে। নাজির আলীর ফ্যাকাশে ফর্সা মুখে কালো রং ঘনিয়ে আসে। লাল মিয়া তাও কিন্তু বেশ বুঝতে পারে। তার গালের অন্ধকার মেঘ থেকে বৃষ্টি নামে কালো দাড়ি ধরে। কালো ধারা স্থির হয়ে থাকলেও তার অস্থির জলপ্রপাত বেশ স্পষ্ট। কাল বুড়িগঙ্গার ওপারে চুনকুঠিয়ায় মিসক্রিয়েন্টরা মিলিটারির ক্যাম্পে হামলা চালিয়ে 4 জন মিলিটারি মেরে ফেলেছে। কোথায় কোথায় নাকি আরও সব ক্যাম্পে হামলা করা হয়েছে। দেশে গাদ্দারের সংখ্যা কি বেড়েই চলবে? এই দেখো না, এই ঢাকা শহরেই মগবাজারে কয়েকজন রাজাকারকে ধরে জখম করে তাদের হাতের রাইফেল নিয়ে চলে গেল কয়েকটা ইন্ডিয়ার চর। লোকজন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। পাকিস্তান শেষ হয়ে গেলে ইসলাম টিকবে? এই যে মুসলমানরা একটু করে খাচ্ছে, হিন্দুরা কি এটা সহ্য করতে পারে? নাজির আলীর ব্যবসা বাণিজ্য চলছে বলে তো লাল মিয়ারও রুজির ব্যবস্থা হয়েছে একটা। মিলিটারি যদি না থাকে তো সব ওলটপালট হয়ে যাবে না? নাজির আলীর কালো দাড়ির ভেতরকার মেঘ আরও কালো হয়। তার ছায়া পড়ে লাল মিয়ার চোখে। নাজির আলী, আল্লাহ না করুক কোনো বালা মুসিবতে পড়লে বিপদ তো তারও। বিকালের অনেক আগেই নাজির আলী ঘরে ফিরে যায়। তার তো মেলা ঘর এখন, কোন রাত্রে কোথায় কাটাবে কাউকে সে জানায় না। বিকালের পর কারফু। লন্ড্রির দরজা বন্ধ করে লাল মিয়া বসে বসে ঝিমায়। রাত্রি হলে বন্ধ ঘরের ভেতর আজকাল ঢুকে পড়ে গোটা তাঁতিবাজার। পারে তো সাকিবাজারও ঢোকে। হঠাৎ করে রাইফেলের পাটের বাড়িতে লাল মিয়া চমকে ওঠে। ইমামুদ্দিনের গলা না? ওঠ, কত নিন্দ পারবি? তোর মহাজনের লাশটা ফালাই আইছি জনসন রোডের মধ্যে। যা উইঠা ফালাইয়া দিয়ে আয়। হালাই বোধ 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 করছে। ওঠ, যা। ভয় কাটাবার জন্যে লাল মিয়া ইমামুদ্দিনের চোখের কোণে হাসির ঝিলিক খোঁজে। তার চিহ্নমাত্র দেখতে না পেয়ে সাহস সঞ্চয়ের ফন্দি বার করতে হয় তাকে নিজেকেই। ফন্দিটা কেমন? না, নাজির আলীটা সাফ হলে একদিক থেকে ভালোই। এই লন্ড্রি তাহলে তার দখলে আসে। মালিক তো সাফ হয়েছে মিলিটারির হাতে। তার ছেলেরা কি আর ইন্ডিয়া থেকে কোনোদিন এখানে আসবে? কাচের আলমারিতে কয়েকটা ধুতি পরিপাটি হয়ে সাজানো রয়েছে, সেগুলো এমনি থাকবে। তা লাল মিয়া মালিকানা পেলে ইমামুদ্দিনকে না হয় রেখে দেবে তার সঙ্গেই। ইমামুদ্দিনকে তেমন কিছু করতে হবে না। কাস্টমারদের ময়লা কাপড় নিয়ে কাপড়ে কালো কালির দাগ দিয়ে রসিদ লিখে দেবে। ধোয়া ইস্ত্রি কাপড় ডেলিভারি দেওয়ার কাজটা লাল মিয়া নিজের হাতেই রাখবে। ক্যাশ তো আসে তখনই, ওটা কারো হাতে না দেওয়াই ভালো। আর এখানে গাঢ় হয়ে বসে সন্তোষ সাবিহা কি জেবা মোহাম্মদ আলী কি নীলো ওয়াহিদ মুরাদ কি সুচন্দা রাজ্জাকের অ্যাকশনের হিস্টোরি ছাড়বে এক এক করে। ইমামুদ্দিন তখন তার গল্পের বাগড়া দেওয়ার সুযোগ পাবে কোথায়? আরে সে তো তখন লাল মিয়ার কর্মচারী নাকি? কোন বইয়ের হিস্টোরি শুরু করবে এই নিয়ে সে একটু ভাবনায় পড়ে গেছে। এমন সময় দরজায় গ্রেনেড ফাটার আওয়াজে সে লাফিয়ে উঠল। গ্রেনেড ফাটিয়ে দরজা ধাক্কায় কোন হারামজাদা? দরজাটা তো ভেঙে পড়ল বলে। ইস্ত্রি করার টেবিলের বিছানা থেকে উঠে দাঁড়িয়ে দরজার ছিটকিনি শেকল এবং ডাসা খুলে দেখে গোটা তাঁতিবাজার জুড়ে খালি মিলিটারি আর মিলিটারি। এইটা হালাই কোন পিকচার? এদের মধ্যে নীলো ওয়াহিদ মুরাদ কি সুচন্দা কি কবরীর মুখ খুঁজতে গিয়ে সে তার পাশেই দেখতে পায় কালো দাড়ির থমকানো বৃষ্টিপাতের আড়ালে নাজির আলীর মেঘলা মুখ। নাজির আলী গম্ভীর গলায় বলে, জলদি চল, ইমামুদ্দিনের বাড়ি যাইতে হইব। ঘরের তালা লাগা, ঘর থেকে চাবি এই না। তালা লাগাতে গেলে তার থেকে পড়ে যায়। পাছায় মিলিটারি বুটের সলিড একটা লাথি পড়লে চাবিটা হাত মিলিটারি বলে, সালা গদ্দার কো দোস্ত হ্যায়, চল সালা বাইঞ্চোত। দরজায় তালা কাঁপতে লাগল। নাজির আলীর সঙ্গে মিলিটারির জিপে উঠে সে চলল ইমামুদ্দিনের বাড়ি।
গাড়িতে মিলিটারির হাতিয়ার তাক করে রয়েছে তার দিকে। এরই মধ্যে সে জেনে ফেলে যে গত রাত্রে এই তো ঘণ্টা দুয়েকেও হয়নি গ্রেনেড ছুঁড়ে রণখোলার ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে ও এক মিলিটারিকে জখম করে পালাবার সময় মিলিটারির গুলিতেই ইমামউদ্দিন এক্কেবারে সাফ। তাহলে ইমামউদ্দিন যে মহাজনকে সাফ করার কথা বলল, এর মানে কি? এরা ব্লাব ছাড়ছে না তো? মিলিটারির জুলুম আর একদিকে ইমামউদ্দিনের পোংটামি, এই দুয়ের ঝামেলায় লাল মিয়া একদম নাস্তানাবুদ হয়ে গেল। বস্তি ঘেরাও করে রাইফেল, এসএমজি এবং কয়েকটা গ্রেনেড পাওয়া গেল। ওই ঘরের লোকজন সব আগেই হাওয়া, তাদের ধরতে না পেরে বস্তির যাবতীয় মেয়ে, বুড়ো, বুড়ি ও শিশুদের একচোট বানানো হলো। ইমামউদ্দিনের 12-13 বছরের ভাই ও ইমামউদ্দিনের বাপকে আচ্ছাসে জখম করা হয়েছিল। তাদের তোলা হলো মিলিটারির লরিতে। মারধর ও ধরাধরির কর্তব্য অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করে মিলিটারি এবার বস্তিতে আগুন ধরিয়ে দিয়ে ব্রাশ ফায়ার শুরু করল। তাদের যাবতীয় তৎপরতার মধ্যে সবচেয়ে উৎসাহ এই আগুন লাগা ঘরের দিকে টার্গেট করে ব্রাশ ফায়ারের কাজে। হাজার হলেও দুনিয়ার সেরা ফৌজ, হাতিয়ারের ট্রিগার টেপার চেয়ে তাদের বড় সুখ আর কিসে থাকবে? ব্রাশ ফায়ারের উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গে সঙ্গত করে বেজে ওঠে ইমামউদ্দিনের খুনখুনে বুড়ির দাদির ক্ষণক্ষণে গলা। আল্লাহ সহ্য করব না, সহ্য করব না, তগো উপরে গজব পড়ব, গজব পড়ব। লোকজন ভয় পাওয়ার সঙ্গে বিরক্ত হয়। বুড়ির নাতি কিনা কাল রাত্রে মারা পড়েছে এই ব্রাশ ফায়ারেই। তার লাশ পাওয়া যায় কিনা তার নাই কোনো ঠিক, আর বুড়ি কিনা সবার উপরে আরও বিপদ টেনে আনার পায়তারা করছে। মিলিটারির সঙ্গে নাজির আলীও বুড়ির অভিশাপে অন্যতম লক্ষ্য। এই কুত্তার বাচ্চা, খানকির বাচ্চা, নাজিরা আউসকাম মিলিটারির বাউরা হইয়া আজরাইলগো লইয়া মহল্লার মধ্যে ঢুকছে, আমগো ব্যক্তিরে দরাইয়া দিতে আইছে। আরে বাউরার বাউরা, মিলিটারি দিয়া তোর মায়েরা চোদা, তোর বইনেরা চোদা। ইমামউদ্দিনের দাদের নির্দেশ পালন করতে নাজির আলী সবসময় প্রস্তুত, কিন্তু তার মা না থাকায় এবং 3টে বোনের প্রত্যেকটি আস্তে আস্তে খান্ডারনি হওয়ায় ও তাদের প্রত্যেকের এক বা একাধিক ছেলে মিসক্রিয়েন্টদের সঙ্গে যোগ দেওয়ায় ওই ফরজ কাজটি সম্পন্ন করা তার পক্ষে খুব কঠিন ও বিপজ্জনকও বটে। নজির আলীর ওপরে একটি তাৎক্ষণিক গজব বর্ষণের জন্য ইমামউদ্দিনের বুড়ি দাদি আল্লাহর দরবারে অস্থির মিনতি জানায়, কিন্তু এই আবেদনে আল্লাহ সাড়া দেওয়ার আগেই বীরপুরুষ এক মিলিটারি কয়েকটি গুলিতে বুড়ির অভিশাপ বর্ষণ চিরকালের জন্য মিটে যায়। মাটিতে লুটিয়ে পড়া বুড়ির চামড়া সর্বস্ব শরীর দেখে বস্তির মেয়েরা এদিক ওদিক ছুটতে শুরু করে এবং এই অসংগঠিত ও অপরিকল্পিত ছোটাছুটির ফলে কেউ কেউ ছিটকে পড়ে মিলিটারির জিপের সামনে। এদের মধ্যে একজন হলো ইমামউদ্দিনের বউ। কোলে শিশুকে নিয়ে মেয়েটি দাঁড়িয়ে কাঁপছিল। মিলিটারির শায়ের গোছের একজন লোক তাকে জিজ্ঞেস করে, নাম কেয়া? দাদি শাশুড়ির টাটকা লাশের দিকে এবং মাটির দিকে তাকিয়ে সে ঢোক গেলে। মিলিটারির নাম কেয়া প্রশ্নটির মুহুর্মুহু পুনরুক্তি সত্ত্বেও তার ঢোক গেলা অব্যাহত থাকে। শেষ পর্যন্ত সব ঢোক গেলা শেষ হলে মরিয়া হয়ে নিঃশ্বাস ছাড়ার মতো মেয়েটি বলে, বুলেট। নিজেকে আব্রুতে রাখার জন্যে, নিজের নামটা আড়ালে রাখার তাগিদে, কিংবা ঘাবড়ে গিয়ে নিজের নামটা ভুলে যাওয়ায়, কিংবা শিশুটিকে জন্ম দেওয়ার পর থেকে পরিবারে ও মহল্লায় অমুকের মা বলে পরিচিতি অর্জন করায় নিজের নামের বদলে ইমামউদ্দিনের বউ বলে ফেলে তার ছেলের নাম। আকিকা করে ছেলের নাম রাখা হয়েছিল মোহাম্মদ কাশেম। বুলেট নামটা তার বাপের দেওয়া। কিভাবে? জন্মের কয়েকদিনের মধ্যেই এই শিশু একদিন পেচ্ছাপ করে কয়েক হাত দূরে ঘুমিয়ে থাকা ইমামউদ্দিনের বুক ভিজিয়ে দেয়। ইমামউদ্দিনের ঘুম ভাঙে সঙ্গে সঙ্গে এবং নবজাতকের প্রস্রাবের সন্তোষজনক তীব্র বেগকে সম্পূর্ণ অনুমোদন করে সে মন্তব্য করে, প্যাসার করে মনে লয় বুলেট ছাড়তাছে। সংক্ষিপ্ত মন্তব্যটি তরুণ দম্পতির ভেতর একটু গর্বমিশ্রিত কৌতুকের সৃষ্টি করে।
সবার আড়ালে কেবল স্ত্রীর সামনেই ইমামুদ্দিন ছেলেকে ডাকত বুলেট বলে। তবে ছেলে এই নামে সাড়া দেওয়ার আগেই সে যুদ্ধে যায়। 6 মাসে এই নাম ইমামুদ্দিনের বউয়ের পক্ষে ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু তখন মিলিটারির ব্রাশফায়ারের ভেতর ছেলের আসল নাম মনে করার সাহস তার লুপ্ত হয়, এবং চারদিকে রোদের চেয়েও যা তার চোখে পড়ছিল বেশি নিজের কিছুমাত্র চেষ্টা ছাড়া কেবল সেটুকু উচ্চারণ করাই তার পক্ষে সম্ভব ছিল। কিন্তু এই নাম শুনে সাহেব কোচের মিলিটারি হাসে। ইয়ে বাচ্চা ভি এক বুলেট হেই, বহুত আচ্ছা। হঠাৎ গম্ভীর হয়ে এসে বলে, तुम्हारा बच्चा तुम्हारी कोख से निकला है, तब तो तुम राइफल होगी। বুলেট যেখান থেকে বেরিয়েছে তাকে অবশ্যই রাইফেল হতে হবে। এই শানিত যুক্তি প্রয়োগ করে নিজের বুদ্ধিবৃত্তিতে সন্তুষ্ট মিলিটারি কর্তা তার অসাধারণ মেধার পুরস্কার দাবি করে। ইয়ে রাইফেল সিজ করো। ইমামুদ্দিনের বউ সুতরাং মিলিটারির হাতে বাজেয়াপ্ত হলে তাকে গাড়িতে ওঠানো হয় এবং শেষ মুহূর্তে বুলেট পাচার হয় তার দাদির কোলে। এই সময় মার খেয়ে অচেতন ইমামুদ্দিনের বাপকে তারা লরি থেকে নিচে ফেলে দিয়ে তার বদলে তুলে নেয় লাল মিয়াকে। নাজির আলী লাল মিয়াকে মিলিটারির হাত থেকে উদ্ধার করে নিয়ে আসে 2 সপ্তাহের মধ্যেই, কিন্তু ইমামুদ্দিনের ভাই ও বউকে ছাড়িয়ে আনা তার সাধ্যের বাইরে। মিলিটারিকে জখম করে ইমামুদ্দিন মারা পড়ল। কিছু গুণাগারি তো দিতেই হইব। নাজির আলী লাল মিয়াকে বোঝায়, তুই বেশি ফাল পারস কেলায়, তরে আবার ধরলে সারাইতে পারুম না, কয়া দিলাম। আমগো নাইবে আমির ওই দিন কইল, পাকিস্তান মিলিটারির একজনের আল্লায় চোখ দিছে না হইলেও 10 খান কইরা, যারে ধরে বুঝাই ধরে, দুশ্মনের লাইগা বেহুদা তবির করুম কেন? তবু নাজির আলী তদবির যে একেবারে করেনি তা নয়। মিলিটারির হাতে জখম ইমামুদ্দিনের বাপটা মাসখানেকের মধ্যে মরে গেলে ইমামুদ্দিনের মা বৈধব্যের কষ্ট ভোগ করা স্থগিত রেখে দগ্ধ ঘরটা মেরামত করার আয়োজন করে। তাকে টাকা পয়সা দেয় লাল মিয়া। এর আগে কয়েকদিন তারা লাল মিয়ার মায়ের সঙ্গেই ছিল। এখন নিজের বাড়িতে উঠে নতুন বায়না ধরল। লাল মিয়া, বাবা, ইমামুদ্দিনের বউটারে দেখ না, সারাইয়া লইয়া আয়। এই দুধের বাচ্চারে লইয়া আমি কি করি? নাজির আলী ধমক খেয়েও লাল মিয়া তার কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করে। এক্কেরে মাসুম বাচ্চা, মায়ে না থাকলে বাঁচে কেমনে? তা অবশ্য ঠিক। এছাড়া ইমামুদ্দিনের বউটা কালো হলেও দেখতে ভালো। না না, তওবা আস্তাগফিরুল্লাহ, নাজির আলীর ওসব খাসলত নাই। ঘরে তার পরহেজগার বিবি, তার 6 ছেলে। এইসব দোকানপাট যদি তারা ঠিকমতো চালাতে পারে তো আল্লাহর কাছে হাজার শুকর। কিন্তু আমার দিনের জন্যে 1000 মাইল দূর থেকে মিলিটারি এসে জান কোরবান করে দিচ্ছে, তাদের শরীরের তো কিছু চাহিদা থাকে, সেটুকু মেটাতে না পারলে নিমখারামি করা হয় না। নাজির আলী এদিক ওদিক ঘুরে, এর কাছে ওর কাছে যায়, কিন্তু মেয়েটিকে তারা কোথায় রেখেছে তার কোনো হদিস পায় না। মিলিটারির মধ্যেও স্বার্থপর মানুষ থাকে, টাকা পয়সা ধন দৌলত মেয়ে মানুষ সব একা একা ভোগ করার লালচ তাদের মধ্যেও দোজখের আগুনের মতো জ্বলতে দেখে নাজির আলী মন খারাপ করে। তার এসব দুঃখ অবশ্য কখনো সে কাউকে বলে না, কিন্তু কালো দাড়ির আড়ালে তার গালের রঙের বিচিত্র আভা দেখে লাল মিয়া মহাজনের সুখ দুঃখ ঠিক ঠাহর করে ফেলে। ওই বছরের শেষে শীতের ভেতর কুয়াশায় রোদ জ্বালিয়ে পাড়ার ছেলেরা পাড়ায় ফিরে আসে। নাজির আলী যে কোথায় সটকে পড়ল কেউ কোনো হদিস পায় না। কলেজে পড়া যে ছেলেদের উস্কানিতে ইমামুদ্দিন যুদ্ধে গিয়েছিল তারা এসে ইমামুদ্দিনের মাকে ওঠালো নাজির আলীর দখল করা নবেন্দু বসাক লেনের দোকান ঘরে। পাকা ঘরে এসে ইমামুদ্দিনের মা খুশি হবে না স্বামী ও ছেলেদের জন্য দিনরাত মন খারাপ করে থাকবে ঠিক বুঝতে পারে না। নাজির আলীর খবর পাওয়ার জন্যে তারা লাল মিয়াকে আচ্ছা করে পেটালো, কিন্তু শহীদ ইমামুদ্দিনের মা একেবারে হামলে পড়ে ওইসব রাইফেলওয়ালা ছেলেদের পায়ে, বাবারা
এই লাল মিয়া আমাগো লাইগা কম করে নাই। এই পোলায় না থাকলে নাজির আলী আমাগো ব্যক্তিরে একটা একটা কইরা মিলিটারির হাতে তুইলা দিত। ইমামুদ্দিনের মা তাকে তাদের সঙ্গেই রেখে দেয় এবং লাল মিয়া নিজেও বিশ্বাস করতে শুরু করে যে তার বন্ধুর মা ও ছেলের প্রাণ রক্ষা হয়েছে তার জন্যই। এটা বিশ্বাস না করে তার উপায় কি? ওদিকে লোভিটা নিয়ে নীল মালিকের ছেলেরা সবগুলোই ইন্ডিয়া থেকে ফিরে এসেছে। ধনঞ্জয় সাহার কাপড়ের দোকানটাও হাতছাড়া হলো। কোনো এমপি না কে সেখানে করলো হার্ডওয়্যারের দোকান। গরিব মানুষের ভেতর সব বিলিয়ে দেওয়ার কথা ছিল, তা লাল মিয়াও তো ধরতে গেলে একজন গরিব, তার ভাগে কিছুই পড়ল না। গুলিস্তান না যেয়ে সিনেমা দেখার সুবিধাও তো হলো না। ইমামুদ্দিন বেঁচে থাকলেও বিলাতি বোতল তার হাতে উঠল কিনা সন্দেহ। এখন এই বাড়ির একদিকে দোকান আর অন্যদিকে ইমামুদ্দিনের মা বেটার সঙ্গে থাকতে হলে লাল মিয়াকে এখন অনেক কিছুই বিশ্বাস করতে হয়। ইমামুদ্দিনের মা তাকে খুব খাটিয়ে নেয়। দোকান চালায় লাল মিয়াই, কিন্তু হিসাব দিতে হয় ইমামুদ্দিনের মাকে। এমনিতে মানুষটা ভালো, লাল মিয়ার খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখে। যুদ্ধের সময় নাজির আলীর সঙ্গে লাল মিয়ার মাখামাখি নিয়ে কেউ কিছু বলতে এলে ভালোভাবেই সামাল দেয়। না, ইমামুদ্দিনের মায়ের মতো মানুষ হয় না। তার সবই ভালো, দোষের মধ্যে খালি একটা, ইমামুদ্দিনের মা কথা বলতো বড্ড বেশি। কথার প্রায় সবটাই জুড়ে থাকতো ইমামুদ্দিন। রাত দিন নাতিকে সে কেবল ছেলের গপ্পই করে গেল। ছেলে নাকি তার মস্ত এক বাহাদুর, দেশের আনাচে কানাচে তার হাতে মারা পড়েছে শয়ে শয়ে মিলিটারি। তার গ্রেনেডের এক একটা ধাক্কায় মিলিটারি ভ্যান উল্টে পড়ে নিমেষে নিশ্চিহ্ন হয়ে গেছে। আরে রথখোলায় 2 লরি মিলিটারি সাফ করাই পরেই ইমামুদ্দিন টার্গেট করলো ওই ইলেকট্রিক ট্রান্সফরমার। সে তো নাজির আলীকেও পাকড়াও করেছিল। নাজির আলী মিলিটারির ভাওরাটা তো সবসময় তাদের হোগার পেছনে পেছনে ঘুরত। মিলিটারি চলতো ভ্যানে, লরিতে, জিপে, আর ওকে ছুটতে হতো পায়ে। ওই দিন মিলিটারি খতম করে ইমামুদ্দিন যাচ্ছিল বংশাল পুলিশ ফাঁড়িতে হামলা চালাতে। নাজির আলীকে পেয়ে তাকে বেয়োনেটের খোঁচায় শেষ করতে যাবে। তা কুত্তাটা পড়ে গেল তার পায়ের উপর। হাজার হলেও মহল্লার মানুষ, মুরব্বী বলা যায় একরকম, জানে না মেরে পাছায় একটা লাথি মেরে ইমামুদ্দিন এগিয়ে চলল সামনের দিকে। এই যে তাকে মাফ করতে গিয়ে সময়টা নষ্ট হলো, এতে এই মিলিটারি সুযোগ পেল। নইলে তাকে মারে এমন সাধ্য কোন মিলিটারি ছিল নাকি? ইমামুদ্দিনের মা তো রেখে ঠেকে কথা বলার মানুষ নয়। গলার স্বর তার বরাবরই চড়া। নাতির কাছে বলা তার সব গল্পই লাল মিয়া শোনে। সিনেমার হিস্টোরি বলতে গিয়ে ইমামুদ্দিনের কাছে জীবনভর খালি বাধা পেয়েও এবং ইমামুদ্দিনের উস্কানিতে ও ইঙ্গিতে আর সবাই গল্প বলার সুযোগ থেকে তাকে বঞ্চিত করলেও অন্যের মুখে গল্প শুনতে সে সহৃদয় মনোযোগ দিয়ে এসেছে বরাবরই। ইমামুদ্দিনের মায়ের গল্প শুনতে তার ভালোই লাগে, কিন্তু একটু একটু অস্থিরও হয়ে পড়ে। এসব কথা বলা একটু বিপজ্জনক। নাজির আলী আজও জীবিত, মনে হয় বহাল তবিয়তেই আছে। এই গল্প তার কানে গেলে কি যে করে কে বলতে পারে। লাল মিয়া একটু আধটু খবর পায় নাজির আলী নাকি চিটাগাং না খুলনা না কুমিল্লা কোথায় গিয়ে ঘাপটি মেরে থেকেও ধুমসে বিজনেস করে যাচ্ছে। তার পার্টনার নাকি কোন মন্ত্রীর ভাই, সেই ভাইও যুদ্ধে গিয়েছিল। আবার একজন বলল নাজির আলী তার দলের আমির না নায়েবে আমিরের সঙ্গে কেটে পড়েছে সৌদি আরব, আর হাতে কারি কারি সোনা, সুযোগ পেলেই ওইসব নিয়েই দেশে ফিরবে। সুযোগ যে এত তাড়াতাড়ি আসবে তা কে জানত। এসব নিয়ে লাল মিয়ার ভয়ে জুত করে জমে উঠতে না উঠতে খানিকটা ওলটপালট হয়ে গেল। নতুন মিলিটারির নতুন কিসিমের দাপট শুরু হলে লাল মিয়া একদিন বায়তুল মোকাররমের সামনে নাজির আলীর পার্টির এক নিম পান্ডাকে দেখে সে ব্যাটা কেবল টেবিল সাজিয়ে তসবিয়াত সুরমা বিক্রি করছে। লাল মিয়ার বুক ধুকপুক করে। যুদ্ধের শেষের দিকে এই ইবলিশটা আরও কয়েকটা ইবলিশের সঙ্গে মিলিটারি গাড়িতে ঘুরে ঘুরে ইউনিভার্সিটি, মেডিকেল কলেজের সব জুয়েল মানুষকে তুলে রায়ের বাজার নিয়ে গিয়ে তাদের জবাই করেছে নিজের হাতে। কুত্তাটা অহন্তরী জিন্দাই রয়েছে। ইমামুদ্দিনের মাকে এই ভয়াবহ খবরটা দেওয়ার জন্যে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে ঘরে ফিরে লাল মিয়া দেখে বুড়ি একলা বসে কাঁদছে। এতে অবশ্য সে মোটেও বিচলিত হয় না। বুড়ির কথার তোর আজকাল মিয়ে আসছে এবং ইমামুদ্দিনের বাহাদুরির গল্প করার বিরতি দিয়ে সপ্তাহে অন্তত 2 দিন সে কাঁদে।
তার কান্নার সময় ইমামুদ্দিন স্থগিত থাকে। তখন ইনিয়ে বিনিয়ে সে মনে করে তার স্বামী ও ছোট ছেলের বিভিন্ন বয়সের দৈনন্দিন তৎপরতা। দাদির কান্নায় বুলেটের আগ্রহ নাই বললেই চলে। এই কান্না শুরু হলেই সে বাইরে যায় এবং কান্নার সময়সীমা সম্বন্ধে তার অনুমান প্রায় অভ্রান্ত হওয়ায় ফিরে এসে দেখে কান্না শেষ করে ইমামুদ্দিনের গল্প বলার জন্যে দাদি গলার ও নাকের নোনতা পানি ধুয়ে ফেলছে। তার কান্নায় সাড়া না দিলে কি হয়? দাদিকে ছাড়া তখনও সে ঘুমাতে পারে না। ছোড়াটার বড় দোষ, মাসে 5-6টা দিন সে বিছানায় পেচ্ছাপ করে। ইমামুদ্দিনের মায়ের তখন ঝামেলার আর শেষ নাই। বুলেট বিছানায় পেচ্ছাপ করলে চাদর তো বটেই, এমনকি বালিশের ওয়্যার, মশারি, কাঁথা পর্যন্ত ধুতে হয়। এসব ধুতে ধুতে ইমামুদ্দিনের মা গজর গজর করে, তুই কি পাইপ দিয়া পেশাব করস? তামাম বিছানা ভিজাইছস, বালিশ, তোষক, মশারি, ল্যাপের ওয়ার, খেতা, ব্যাগটির মধ্যে পেশাবের দাগ। এছাড়া তার আরেক দোষ, ঘুমের মধ্যে সে প্রায়ই কথা বলে এবং কখনো কখনো চিৎকার করে জড়িয়ে ধরে তার দাদিকেই। দিনের বেলা এক একদিন সুযোগ করে ইমামুদ্দিনের মা বলে, রাইতে ডরাস কেন? কেউরে দেহস? তোর বাপেরে দেহস? না তো, আব্বারে দেখি নাই। ইমামুদ্দিনের মা ভাবনায় পড়ে, দেখলেই কি সে তার বাপকে চিনবে? তার বাপকে স্বপ্নে দেখলে পোলা এত ভয় পাবে কেন? দাদির জোড়াজুড়িতে বুলেট অনেক ভেবে বলে, খাবের মধ্যে এক বুইরারে দেখলাম, কয় আমারে কয়টা ডাইল পুরি এনে দিবি? মুখে বসন্তের দাগ আছে? না, কইলাম না বুইরা, মুখ ভরা দাড়ি। তোর বাপে ডাইল পুরি খুব পছন্দ করছে। বলতে বলতে ইমামুদ্দিনের মায়ের মনে হয়, নাতিকে দেখতে বুলেটের দাদা আসেনি তো। বংশের একমাত্র বাতি তো আছে কেবল এই বুলেটটাই। কিন্তু ডালপুরি তার প্রিয় খাবার নয়, সে খেত মিষ্টি। সংসারের অর্ধেক টাকা সে উড়িয়ে গেছে সীতারামের দোকানে। তা হতে পারে মৃত্যুর পর মিষ্টির উপর তার অরুচি ধরে গেছে। হতে পারে শহীদ ছেলের রুচিকে সম্মান দিতে সে ঝুঁকেছে ডালপুরির দিকে। কালকেই ফকির ডেকে কিছু ডালপুরি খাওয়ানোর কথা ভাবতে ভাবতে সে বলে, স্যামরা, খাবের মধ্যে মুরব্বিরে দেখলে তাজিম করতে হয়। খাপটা বারে বারে দেখা তার কথা হুনন লাগে। কেমনে কেমনে দেখুম? কেমনে দেখবি? জাগনা পাইয়া শিওরের বালিশ উল্টাইয়া দিবি, ওই বালিশের উপরে মাথা দিয়া ডাইন পাশ ফিরা হইবি, তাইলে মানুষটা আবার দেখা দিব। ব্যাপারটা স্পষ্ট করতে দাদি একটা শ্লোক বলে, খোয়াবে দরবেশে দেখি নেকি বান্দা তার, খোদার দরবারে শুকুর করে বেসুমার, দেখিতে এরাদা যদি হয় পুনরায়, শিওরে বালিশ খানি উল্টাইয়া ঘুমায়। কিন্তু বুলেট তো দরবেশকে দেখেনি। তার স্বপ্নের বুড়োটি রোগা, কালো কুচকুচে ও বেঢপ লম্বা। তার দাড়ি এলোমেলো ও নোংরা এবং তার পরনে ছেঁড়া লুঙ্গি। শুনে ইমামুদ্দিনের মায়ের বুক ঠেলে কান্না আসে। লোকটি তার স্বামী না হয়ে যায় না। তার স্বামী অত লম্বা ছিল না, তার দাড়িও অল্প এবং ছেঁড়া লুঙ্গি সে পরেনি। কিন্তু মরার পর মানুষের বালা মুসিবত কতই তো হতে পারে। স্বামীর জন্য সে কাঁদতে শুরু করলে বুলেট বাইরে যায়। ইমামুদ্দিনের মায়ের মুখে ইমামুদ্দিনের গল্প শুনতে শুনতে বুলেটের মুখ বোল ফুটেছিল। কয়েক বছরের ওই বোল ফুটে বেরোলো কথা। কথার সিংহভাগ সে খরচ করতে লাগলো বাইরে। 1913 সালে প্রতিষ্ঠিত রহিমউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার সহপাঠীদের মধ্যে এবং লাল মিয়ার দোকানে নামে বেশি পরিচিত তাদের মুদির দোকানে লজেন্স, আমসত্ত্ব, আচার, মার্বেল কিনতে আসা পিচ্চিদের সঙ্গে। বলতো সে বাপের গল্পই, তবে সবটাই নিজের নামে। সব গল্পের হিরো সে নিজে। মিলিটারির লরি সে উড়িয়ে দিয়েছে কয়েকশো বার। নাজির আলীকে সে চেনে না এবং ভাওরা শব্দটির মানে সে জানে না। তবু ভাওরা নাজির আলীকে সে হত্যা করেছে অন্তত 500 বার। বুলেটের এসব গল্পে লাল মিয়ার ভয় বাড়ে আরও 10 গুণ। এই ছোকরার পরিণতি কি বাপের মতো হবে? বাপ তবু মরেছে মিলিটারি জখম করে, আর এর মরণ ঘটবে স্রেফ চাওয়াবাজির কারণে। লাল মিয়া একে নিয়ে কি করবে?
এর মধ্যে এক শুক্রবারে জুম্মার নামাজের পর মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকা, মাথা নুইয়ে থাকা মুসল্লিদের প্রত্যেককে আলাদা আলাদা করে সালাম করতে দেখা গেল নাজির আলীকে। আসসালামু আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন? তার চেনা অচেনা সবাই তার লম্বা সফেদ দাড়ির দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তার লালচে ফর্সা গালে আলোর আভা, ঘাড়ে ঝোলানো গামছার মতো কাপড়ের টুকরো, আলখাল্লা এত বড় যে পাজামা না পরলেও তার চলে। প্রত্যেকের সঙ্গে সে মোসাফা করে এবং বয়স্কদের বুকে বুক মেলায়। এরপর কয়েকদিন ধরে লোকটা পাড়ার ঘরে ঘরে যায় এবং সেই সব ঘর ভরে ওঠে আতরের খুশবুতে। কয়েকটা বছর সে কাটিয়ে এসেছে মক্কা শরীফে। সেখানে হাওয়ায় রসুলে করিমের নিঃশ্বাসের রহমত এবং মাটিতে রসুল করিমের কদম মোবারকের বরকত। তার জীবনে এখন অপার শান্তি। মানুষের দোয়া ছাড়া আর কিছুই তার কাম্য নয়। দোয়া পাওয়ার জন্যে বাঁচতে হলে কিছু করতে হবে বলে বাইতুল মোকাররমে সে সামান্য একটা সোনার দোকান করেছে। বাইতুল মোকাররমে থাকতে পারলে তার আর কিছুর দরকার নাই। ওই এরাদা নিয়েই রুজির ব্যাপারটাও সে আয়োজন করেছে ওই মসজিদের সঙ্গেই। লাল মিয়ার সঙ্গে নাজির আলী অনেক আলাপ করে না। লাল মিয়ার কাছে সে একটি পয়সাও দাবি করে না। তার দীর্ঘ অনুপস্থিতিতে তার অন্তত একটি বাড়ি সে যে আগলে রেখেছে, এতেই আল্লাহ তাকে অনেক রহমত দেবেন। নাজির আলীর দখল করা বাড়ি যে শহীদ ইমামউদ্দিনের পরিবারের নামে বরাদ্দ করা হয়েছে, এই কথা শুনে নাজির আলী মিষ্টি করে হাসে। ঠিক আছে, ওরা আছে তো থাক, বাড়িঘর নিয়ে তো আর কেউ কবরে যাবে না। ইমামউদ্দিনের মা মুসলমানের বেওয়া, ইমামউদ্দিনের ছেলে মুসলিম এতিম। যতদিন খুশি এরা ওই বাড়িতে বাস করে করুক। এদের জন্য কিছু করতে পারলে সে তো কৃতার্থ। কিন্তু বেশি দিন তার খেদমত করার সুযোগ না দিয়ে ইমামউদ্দিনের মা মারা গেল হুট করে। ঠিক আছে, বুলেট থাকবে, তাতেও সে খুশি। কিন্তু বুলেটের ঝোঁক ঘরের দিকে নয়, সে ঘোরে বাইরে বাইরে। কোথায় সিদ্দিক বাজারে ভিসিআরে ছবি দেখাবার গোপন একটা জায়গা নাকি করা হয়েছে। বুলেট দিনরাত পড়ে থাকে সেখানে। ছবি দেখতে দেখতে সেই বেড়ার ঘরের গেটে দাঁড়িয়ে সে পুলিশকে আড়াল করে টিকিট বেচতে শুরু করল। 2 বছরেই ঘরে ভিসিআর রাখতে সরকারের আর নিষেধ রইল না। তখন ওইসব গোপন কেন্দ্র উঠে গেলে বুলেট ফের এসে পড়ল লাল মিয়ার কাছে। ওই মুদির দোকান ততদিনে উঠে গেছে। নাজির আলীও সেখানে বসিয়েছে মোরগ পোলয়ের হোটেল। বুলেটকে নিয়ে লাল মিয়া কি করে এখানে রাখলে নাজির আলী আবার কিভাবে, এই ভয়ে লাল মিয়া তাকে একটা কাজ জুটিয়ে দিল স্টেডিয়ামের একটা বড় হোটেলে। বড় হোটেল, বেতন যাই হোক, বকশিসের টাকাতেই তার মতো ছোকরার খাওয়া দাওয়া সব হয়ে যায়। মাস 3 পর লাল মিয়া তার খোঁজ নিতে গিয়ে শোনে স্যামরা হাওয়া হয়ে গেছে। হোটেলের মালিক লোকটা জানায় ওর স্বভাব বড্ড খারাপ, চুরি করে খেত। মালিক এটা তেমন ধরেনি, ও তো বয় বেয়ারার, সবাই কম বেশি করেই। কিন্তু মুশকিল হলো রাস্তায় হইচই দেখলেই বেটা কাজকাম ছেড়ে বাইরে ছোটে। গোলমাল হলেই গাড়ি ভাঙে ঢিল মেরে। রাস্তার মাঝখানে বড় বড় টায়ার পোড়াবার কাজ তার খুব উৎসাহের। কবে হরতালের দিন বারুদ ঠাসা জর্দার কৌটা ছুঁড়েছিল পুলিশের গাড়ির দিকে। পেছন থেকে পুলিশের আরেক গাড়ি থেকে পুলিশ নেমে তাকে ধরে নিয়ে গিয়েছিল। মাসখানেক পর খালাস পেয়ে এসেছিল, মালিক ফিরিয়ে দিয়েছে। কী মুশকিল, ওকে নিয়ে লাল মিয়া এখন কী করে? বাপটা ছিল বেইমান। যাবার সময় যদি বলে যায়, লাল মিয়া পোলাটারে রাইখা গেলাম, নজর রাখিস, তাহলেই সম্মানজনক একটা দায়িত্ব পালনের ইজ্জত সে পায়। এখন এসব ঘোরাঘুরি, ছোটাছুটি, খোঁজখবর নেওয়া তার কিসের জন্যে? নাকি নিহত বন্ধুকে টেক্কা দেওয়ার উত্তেজনায় লাল মিয়া এত কষ্ট করে? এর মধ্যে একদিন শুনল মতিঝিল বনানীর রুটে 6 নম্বর বাসে হেলপারি করছে। মোরগ পোলয়ের দোকানের বাবুর্চি ওই বাসের গায়ে চাপড় মারতে মারতে প্যাসেঞ্জার ডাকতে দেখেছে বুলেটকে। এসব শুনেও লাল মিয়া এবার আর যায়নি। এরও প্রায় 7-8 মাস পর ছোড়া নিজেই একদিন এসে হাজির, হাতে বেশ কয়েকটা খালি টিফিন ক্যারিয়ার। কী ব্যাপার? এগুলো সে বিক্রি করতে চায়। সব কথা বুলেট না বললেও লাল মিয়ার বুঝতে বাকি রইল না কিছু। 6 নম্বর বাসের কাজ ছেড়ে বুলেট কাজ নেয় মতিঝিলের এক অফিসে। কাজটা অফিসের নয়, অফিসের সাহেবদের বাড়ি বাড়ি ঘুরে তাদের টিফিন ক্যারিয়ারে তাদের জন্য দুপুরবেলার খাবার নিয়ে যাওয়ার কাজ। প্রতি সাহেবদের টিফিন ক্যারিয়ার থেকে একটু একটু করে ভাত তরকারি নিয়ে দুপুরের খাওয়াটা তার চলছিল ভালোই।
তাতে গায়ে গতরে একটু গোস্ত লাগলো, কিন্তু সেই উন্নত শরীরের চাহিদা মেটাতে ভাত তরকারি বেশি বেশি করে সরাতে লাগলে সাহেবদের একটু একটু সন্দেহ হতেই সে নানা বাড়ির নানা পদ্ধতিতে রাধা নানা স্বাদের ভাত তরকারি, মাছ, গোস্ত, ডাল, এমনকি অভিন্ন স্বাদের নুন ও কাঁচামরিচ শুদ্ধ সবগুলো টিফিন ক্যারিয়ার নিয়ে উধাও হলো। ভাত তরকারি সব 3 বেলায় শেষ করে খালি টিফিন ক্যারিয়ারগুলো নিয়ে হাজির হলো কিছুদিন আগে তাদের বাড়ি বলে পরিচিত এখনকার লাল মিয়ার মোরগ পোলাওয়ের দোকানে। বেচে দেওয়ার জন্যে টিফিন ক্যারিয়ারগুলো নিয়ে লাল মিয়া বলল, তুই বাবা এখানেই থাক, কাম কাজ করবি, রাইতে না হয় আমার বাড়ি গিয়া থাকবি। তার মানে এটা এখন লাল মিয়ার বাড়িও নয়। তাহলে এই দোকান তো নাজির আলীর, তার নামে পাকা দলিল করা হয়েছে, দোকান তো তারই, লাল মিয়া হলো ম্যানেজার। এই শুনে ছোড়া জেদ ধরে, রাত্রেও সে এখানে শোবে। তাই সই, তবু তো চোখের সামনে থাকবে। ব্যাটার বেইমান বাপটাকে টাইট করতে হলে এর দিকে একটু খেয়াল রাখা দরকার। না, নাজির আলীরও আপত্তি নেই। সে গার্মেন্টসের ফ্যাক্টরি করার আয়োজন করছে, সেখানে মেলা ঝামেলা, ছেলেদের ওপর সম্পূর্ণ ভরসা করা যায় না। আবার রাজনীতিটা একেবারে রক্তের ভেতরে, ওটা ছাড়ে কিভাবে? মসজিদের সামনে মিটিংগুলো শুক্রবারে শুক্রবারে জমে উঠেছে। সেখানে একটু কথাবার্তা, ওয়াজ নসিহত না করলে দেশটা কাফেরদের হাতে চলে যাবে। এই দোকান ঠিক রাখতে হলে লাল মিয়া ছাড়া আর কাকে বিশ্বাস করবে? লাল মিয়া যাদের নিয়ে পারুক, দোকান চালাক। আর একটা শহীদ মুক্তিযোদ্ধার ছেলে মানে একটা অ্যাসেট, কখন কি হয় কে জানে। যদি তেড়িবেড়ি করে তখন দেখা যাবে। ঘাপটি মেরে থাকার সময় তখনকার মন্ত্রীর মুক্তিযোদ্ধা ভাইয়ের সঙ্গে ব্যবসা করে যে টাকা করেছে তা কি ব্যাংকে জমাবার জন্যে? গার্মেন্টস চালু হলে তো কথাই নাই, এই মহল্লা কিনে নিতে কতক্ষণ আর। তখন এই বুলেট তো বুলেট, তার মুরব্বি যে লাল মিয়া, তাকেও লাথি মেরে বার করে দিতে একটুও বেগ পেতে হবে না। আরে এইগুলি হইল প্যাসারের ফেনা, এই আছে এই নাই। কমরের সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে করতে নাজির আলী প্রস্রাবের বিলীয়মান হালকা হলুদ ফেনায় বুলেট আর লাল মিয়াকে একসঙ্গে বুদে মিলিয়ে যেতে দেখে। তলপেট সম্পূর্ণ খালি করেও বিলীয়মান ফেনা থেকে সে চোখ ফেরাতে পারে না, বরং বুঝে আসা চোখ জোড়ায় মহল্লার মসজিদে বসে ছড়ি হাতে বিচার করার ছবি দেখতে পায়। বুলেটকে নিয়ে বরং ঝামেলার শেষ নাই লাল মিয়ার। সে সিনেমা দেখা ছেড়ে দিয়েছে আজ কত বছর, এখন বইয়ের হিস্টোরি বলার সুযোগ আর নাই। কিন্তু আল্লাহ এখন তাকে রোজ রাতে খাপ দেখায়। মানুষের কাছে সেগুলো বলতে না পারলে তার চোখের কোণে পিচুটির মতো তাই জমে থাকে। নতুন স্বপ্ন সেখানে স্বচ্ছ হয়ে দানা বাঁধবে কী করে? মোরগ পোলাও কি ভাত তরকারির মতো স্বপ্নকেও কোনো না কোনো ফাঁক দিয়ে বের করে দিতে হয়? নইলে সারা শরীর জুড়ে তার বড় হাঁসফাঁস করে। আর স্বপ্নের কথা বলতে গেলেই এই পোংটা পোলা খালি বাধা দেবে, পদে পদে সন্দেহ করবে। অথচ যতই বাগড়া দিক, লাল মিয়ার স্বপ্নের খুঁটিনাটি তাকে তার উৎসাহ সবচেয়ে বেশি। পয়সা ফেললে কথা শোনার মানুষের অভাব হয় নাকি? এতগুলো বয়বেয়ারা মেসিয়ার রোজই তার স্বপ্ন শোনার জন্য রাত্রে কাউন্টারের সামনে এসে দাঁড়ায়। তাতে লাভ কি? সে শুরু করতেই তো সবগুলো একসঙ্গে ঝিমাতে থাকে। এদিক থেকে বুলেট একটু বাঁকাটেরা প্রশ্ন করে তাকে বরং আরও চাঙা করে তোলে। আজ সে ফের জিজ্ঞেস করে, চাচা, মুসল্লির মুখে বসন্তের দাগ দেখছিলেন? বিরক্ত না হয়ে বরং চোখ বুজে একটু ভেবে নিয়ে লালমিয়া বলে, না বাবা, ধলা মুখ, দাড়ি এক কেড়ে ধলা ফকফকা, বহুত খাপসুরাত মুসল্লি, দেখলেই তাজিময়। তার বাপটা কি লাল মিয়ার স্বপ্নে কখনোই আসে না? বুলেট মন খারাপ করে। তা লাল মিয়ার আর দোষ কি? ইমামউদ্দিন কি তার একমাত্র সন্তানের স্বপ্নেও কোনো দিন উকি দিয়েছে? দুদিন পর রাত্রে দোকান বন্ধ করার আগে আগে লাল মিয়া ডাকে, বুলেট, কাউলকা রাইতে ঘুমাইতে একটু দেরি হয়েছিল, হুইয়া চোখ দুইখান মুছছি তো দেহি ওই মুসল্লি, ওই শাহ সাবে বইয়ার নামাজ পড়ে। আমি জানি কই থেকে খাড়ায় খাড়ায় দেখতাছি, মনে লয় শাহ সাহেবে আমারে কিছু জানান দিবা চায়। ওই উল্টা ফিট করা পাওয়ালা মানুষ আপনারে আর কি কইব? পাওয়ের ব্যারামের কথা কইল। বুলেটের বেয়াদবিতে বিরক্ত হলেও তার আগ্রহ এবং নিজের তাগিদে লালমিয়া বলে, কাউলকা পাওয়ের দিকে আর দেখি নাই,
আজকা দেহি মুসুল হিসাবে হাত দুইখান তুইলা মোনাজাত করে। ওই হাতের মধ্যে তামা মসজিদ হান্দায় পড়ছে, খালি জায়গা পইরা রইছে আরও মনে লয়। আমগো মহল্লাবি ফিট কইরা দেওয়া যাইব? কইতে পারি না। শুক্রবার রাতে বুলেট নিজেই এগিয়ে গিয়ে বলল, চাচা খাপ দেখছেন? লাল মিয়া খুশি হয়, সস্নেহ কৃতজ্ঞতার চোখে বুলেটের দিকে তাকিয়ে বলে, কাউলকা বৃহস্পতিবার রাত গেছে না, জুমের রাত হৌনের আগে 2 রাকাত নফল নামাজ পড়া লইলাম। কেন? পাগলা। উৎসাহে লাল মিয়ার স্নেহ উপচে পড়ছে। সে জানায় যে পবিত্র রাতে তার স্বপ্নে কে আসে, সে কত বড় অলি, তাই পাকসাপ হয়েই ভালো থাকা যায়। কিন্তু গত রাত্রের স্বপ্নটা ছিল ভয়ের। না না, কঙ্কাল দেখবে কেন, গোরস্থানও দেখেনি। তাহলে কাল সে দেখে কি, সে যেন দাঁড়িয়ে রয়েছে মসজিদের সামনে পানের দোকান ঘেঁষে। সে যেন খুব ভয় পেয়েছে, ভয়ে ঠকঠক করে কাঁপছে, কিন্তু ভয়ের কারণটা চোখের সামনে নাই। হয়তো স্বপ্নের ওই অংশটা ঘটে গেছে আগেই, ওটা হয়তো তার মনে নাই। তো পানের দোকানের সামনে একটা ছোট বেঞ্চ পাতা, সেখানে বসে রয়েছে 3 জন মৌলানা সাহেব। এদেরও লম্বা সাদা দাড়ি, প্রত্যেকের গায়ে লম্বা আলখাল্লা, প্রত্যেকের মাথায় মস্ত মস্ত পাগড়ি। পানওয়ালাকে জর্দা দিয়ে একটা পান বানাতে বলে লাল মিয়া বেঞ্চের দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। 3 জনের কোরাস জবাব শুনে লাল মিয়ার মাথা থেকে পা পর্যন্ত জমে ঠান্ডা হয়ে যায়। বেশি ভয় পেয়ে ভয় বুঝবার শক্তি হারিয়ে ফেলে সে স্থির দাঁড়িয়ে থাকে। সে ঠিক দাঁড়িয়েও ছিল না, মাটিতে পা ঠেকিয়ে যেন শুয়েছিল শূন্যের ওপর। সে কি তবে মরে গেছে? মৃত্যুর পর তাকে হাজির করা হয়েছে কাদের কাছে? এরা কে? পানের দোকানদার জর্দা দেওয়া একটা পান তার দিকে এগিয়ে ধরলে ওটা মুখে দিয়ে তার বুকে একটু বল আসে। বেঞ্চের মানুষেরা তাকে বলে, কে বেটা, বাতাও। লাল মিয়া আরও সাহস পায়, আস্তে আস্তে বলে, হুজুর, নমাজে আমারে বগলে বৈসা নমাজ পড়ে এক বুজুর্গ সাহেব সাহেব, বহুত খুবসুরত। মাঘা তার পাও দুইখান দেখলাম উল্টা দিকে, মানে পাওয়ের পাতাগুলি। তার কথা শেষ করার আগেই মৌলানা 3 জন নিজের নিজের মস্ত আলখাল্লা প্রায় হাঁটু পর্যন্ত তুলে আগের মতোই কোরাসে বলে ওঠে, এইসা এই রকম। লাল মিয়া দেখে তাদের 3 জনেরই পায়ের পাতা উল্টো দিকে লাগানো। পানের দোকানদারও পান বানানো স্থগিত রেখে পড়ে যাওয়ার ঝুঁকি নিয়েও একটু বেকায়দায় বসে তার পা দুখানি বাড়িয়ে দিয়ে বলে, এই রকম। তারও পায়ের বিন্যাস ঠ্যাঙের বিপরীত দিকে। ওদিকে মসজিদের ভেতর থেকে উল্টো পাওয়ালা মানুষ আরও সার বেঁধে আসতে আসতে তাদের আলখাল্লা, লুঙ্গি বা পাজামা, এমনকি কয়েকজনের প্যান্ট পর্যন্ত গুটিয়ে লাল মিয়ার দিকে নিজের পা জোড়া পেশ করলে লাল মিয়া ঘুমের মধ্যেই চিৎকার করে ওঠে এবং এতেই তার ঘুম ভাঙে। স্বপ্নের কথা বলতে বলতে এখন এই মোরগপুলয়ের হোটেলে এই জাগ্রত অবস্থাতেই ঘুমের সময়কায় ভয়ে ফের গুটিয়ে যায় এবং একদৃষ্টিতে তাকিয়ে থাকে বিশাল হাড়ির ওপরের ঢাকনার দিকে। ঢাকনার ওপর ফেলে রাখা হাড়ি মোছা ন্যাকড়ায় সাদা লম্বা দাড়ির ময়লা চেহারা ফুটে ওঠার সম্ভাবনা লাল মিয়াকে বিচলিত করে। লাল মিয়ার বেশ কয়েকটি রাত হয়তো স্বপ্নহীন কাটে, কিংবা স্বপ্নে পাওয়া ভয় তাকে হুঁশিয়ার করে দিয়েছে যে এসব নিয়ে যত কম বলা যায় ততই ভালো। পরপর কয়েকদিন রাত্রে এরকম কিছুই না বলে ক্যাশ বাক্স বন্ধ করে সে বাড়ি চলে যায়। দেখে বুলেট একদিন আগে ভাগেই জিজ্ঞেস করে, চাচা, আপনার খাবের মধ্যে শাহ সাহেবে আহে, খাপ সুরত কইলেন না? হ। লাম্বা মোটা দাড়ি ব্যক্তি পাক না, ঠিক কইছি না? হইতে পারে। আমাগো মহাজনের লাহান? হইতে পারে। জবাব দিয়েই লাল মিয়া হঠাৎ বিষম খায়। ওই অবস্থাতেই দেখে বুলেট একেবারে অপলক চোখে তাকিয়ে রয়েছে তার চোখের দিকে। গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পানি খেয়ে লাল মিয়া হঠাৎ ধমক দিয়ে ওঠে,
কাস্টমারে বয়া রয়েছে, যা। খদ্দেরের জন্য প্লেট নিয়ে কাউন্টারের কাছে রাখা মস্ত ডেকচি থেকে পোলাও নেবে বলে বুলেট ডেকচির ঢাকনা খুললে ভেতর থেকে খুশবুর সঙ্গে বেরোয় খাসা সাদা ধোয়া। লাল মিয়া সেদিকে তাকিয়ে হঠাৎ কারো প্রবাহিত দাড়ি লক্ষ্য করে বিচলিত হয়। জেগে থাকতে স্বপ্নের জুলুম সে সহ্য করে কি করে? রাত্রে দোকান বন্ধ করে লাল মিয়া বেরিয়ে যাবার আগেই বুলেট তার সামনে এসে দাঁড়ায়। আজ সন্ধ্যা থেকেই সে বেশ খুশি খুশি। লাল মিয়া তখনকার ধমক এই খুশিতে চির ধরাতে পারেনি। আদুরে গলায় বুলেট ডাকে, চাচা। এভাবে মাখো মাখো গলায় ডাকবার বান্দা তো বুলেট নয়। তাহলে লাল মিয়া একেবারে গলে যায়। বেইমান বাপটা এই ছেলে সম্বন্ধে তাকে কিছুই বলে গেল না। যুদ্ধে যাবার আগে যখন এসেছিল, বিদায় নেওয়ার সময় একবার তো বলতে পারত, আমার পোলাটা রইল না, তেজ দেখিয়ে চলে গেল। অথচ তারা সেই ছেলেবেলার দোস্ত। সেই রায়শাহ বাজারের মসজিদের হাফিজুল্লাহ মুন্সির কাছে কায়দা আমপারা পড়া শুরু করে মাঝখানে ক্ষান্ত দেওয়া, মুকুলের রূপমহলের নাগরমহলে সিনেমা দেখার দোসর, বাংলা বাজারে মেয়েদের স্কুলের সামনে 10টা-5টা ডিউটি মারা, সব তো একসঙ্গেই হলো। অথচ বুলেটকে দেখার সম্মানজনক দায়িত্বটা পালনের অধিকার তাকে হারামজাদারা দিয়ে গেল না। বলে কি হবে? এই দেখো, তার পলায় অহন আমার উপরে কত বর্ষা করে। শহীদের বাচ্চা দেখা যা। সাধ্য মতন আদর মিশিয়ে লাল মিয়া বলে, কি বাবা? কাউলকার রাইতে ওই শাহ সাহেব মুসল্লিরে দেখলাম, কাবে আমারে দেখা দিয়া গেল। আপনি জানি কোন মসজিদে দেখছিলেন? আমি দেখলাম খুব সুন্দর মসজিদের দোতলায় খাড়াইয়া শাহ সাহেবের রাস্তা দেখতাছে। পাও দুইখান তার ঠ্যাঙের লগে উল্টা দিকে ফিট করা। চাচা, আমার মনে লয় শাহ সাহেবের পায়ের ব্যারাম আছে। মিজা কথা কইস না ছামরা। বিরক্তি, ভয়, ক্ষোভ, এমনকি আদরে লাল মিয়া চুপসে যায়। এই এতিম বালকের ভবিষ্যৎ কি? ছোড়া নামাজ পড়ে না, রোজা করে না, পেচ্ছাপ করে পানি নেয় না, নাপাক থাকে, আর সে কিনা স্বপ্নে ওই সাহেবকে দেখার স্পর্ধা করল। কি সাহস! এরকম দুঃসাহসের পরিণতি কি ও জানে? বাপের বেপরোয়া স্বভাব, তার চাপাবাজির খাসলত কি জেগে উঠল এই ছেলের মধ্যেও? ক্যাশ বাক্সের হিসাব কোনো রকমে সেরে লাল মিয়া উঠে দাঁড়ায়। বুলেট, যা হুইয়া পর, জলদি ঘুমা গিয়া। বুলেটকে ঘুমোতে বলে বাইরে পা দিতে দিতেও তার উদ্বেগ কাটে না। ঘুমোলেই তো তার স্বপ্নগুলো এ দেখতে শুরু করবে। হোটেলের পেছনে তক্তপোষে শুয়ে বুলেট ছটফট করে। ঠিক ছটফট নয়, তার বুকে, পেটে ও মাথায় বড্ড হাঁসফাঁস শুরু হয়। লাল মিয়াকে দোষ দিয়ে লাভ নাই। স্বপ্নের কথা বলতে না পারলে চোখের কোণে খচখচ করে। তক্তপোষে তার পাশে শুয়ে অঘরে ঘুমোচ্ছে মশলা বাটা মাতারি হাশেমের মায়ের পোলা হাশেম। পাশের তক্তপোষে বাবুর্চি শুয়ে শুয়ে সিগারেট টানছে। বুলেট খুব নরম করে ডাকে, ওস্তাদ। ক। বাবুর্চিকে ওস্তাদ বলে সম্বোধন করায় লোকটা তার দিকে মনোযোগ দেয়। বুলেট আশ্বাস পেয়ে বলে, কাউলকা রাইতে আমি খাপ দেখি কি এক মৌলানায় মসজিদের দোতলায় খাড়াইয়া রাস্তায় মানুষ দেখতাছে। মানুষটার দাড়ি বহুত লম্বা, কাপড়ও পড়ছে লম্বা, কাপড়ের তলায় পাওখান তার উল্টা দিকে ফিট করা। আমি মনে করলাম, এই পাও লইয়া মানুষটার সামনে হাঁটবো কেমনে? চুপ থাক, ঘুমাইতে দে। তোর দিয়ে আমাকে ম্যানেজারের ব্যারাম ধরছে। নিন্দের মধ্যে ম্যানেজার খালি খাপ মারে, চাপাবাজি করণের জায়গা পায় না। কাউলকা আমারে কয়, অবা পড়ছি, মুরগি পিলা কলিজা যেমন কম কম ঠে। আউচকা কইল, কাস্টমার তো আজ কম আইছে, এতগুলি চাউল ব্যাগটি শেষ কয় কেমনে? হালায় আমারে ছন্দ করে, মজনে তো দেহে না, তালাস করে না। ম্যানেজার পশা মায়েরি কেমন কোরা খোদার খাসি হইতাছে দেহস না? আবার আমারে চোর ঠাউরায়, ম্যানেজারের মারে বাপ। বাবুর্চির কাছেও বুলেট সুবিধা করতে পারল না। হাশেমের মায়ের পোলা হাশেম ঘুমের মধ্যে বিড়বিড় করতে করতে পাশ ফিরল। তার কথাগুলো বুঝতে পারলেও ছোড়ার স্বপ্নটা আজ করা যায়, কিন্তু মনোযোগ দিয়েও তার বিড়বিড় ধ্বনি কোনো শব্দের আকার পায় না।
বাইরে বড় রাস্তার মোড়ে বিকট আওয়াজ হলে বুলেট বিছানায় উঠে বসে। এ তো গ্রেনেডের আওয়াজ। তাও কি তার বাবা এসে বড় রাস্তার ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে দিল? নাজির আলীকে কি এবারেও শুধু লাথি দিয়েই ছেড়ে দেবে? ছেড়ে দেবে না তো। এই উদ্বেগ ও উত্তেজনা টেকে বড়জোর 1 মিনিট। জানালা দিয়ে রাস্তার দিকে চোখ গেলে মনটা খারাপ হয়ে যায়। ট্রান্সফরমার উড়িয়ে দিলে রাস্তায় বাতি জ্বলে কি করে? পুলিশের ব্যস্ত হুইসেল ও লোকজনের কথাবার্তা যা কানে আসে তা দেখে বোঝা যায় ট্রাকের টায়ার ফাটল। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বুলেট শুয়ে পড়ে। গ্রেনেডের শব্দও তো এমনই হয়। এটা তাহলে গ্রেনেড হলো না কেন? কাল মসজিদের দোতলায় দাঁড়িয়ে থাকা লোকটির পায়ে একটা গ্রেনেড মারতে পারলেও তার পায়ের ব্যারামটা সারে। পেছনে হাঁটতে বড় কষ্ট, অনেক বিপদ। লোকটির মস্ত দাড়ি ও আলখাল্লা বিছানার উপরকার মশারির সঙ্গে ঝোলে এবং একটু পরে বুলেটের ঘুম মশারিকে গুটিয়ে আনে দাড়ি ও আলখাল্লার ভেতরে। লোকটার গায়ের রং বোঝা যায় কেবল তার গালে, লালচে ফর্সা রং বিকালবেলার আলোতে টকটকে লাল দেখায়। খুব বড় চারকোনা একটা মসজিদের কারুকাজ করা গেটের পাশে বেঞ্চ পাতা, প্রত্যেক বেঞ্চে 2-3 জন করে লোক। আর লাল মিয়ার এবং বুলেটের স্বপ্নের চেনা লোকটি বসেছে বড় একটা চেয়ারে। তার সাদা দাড়ি প্রবাহিত হয় দুধের নহরের মতো। নহরের দুধে তার দামি আলখাল্লা একটু ঘিয়ে সাদা। লোকটির আলখাল্লার নিচে পায়ের পাতা দুটোর রোজকার মতোই ঠ্যাঙের উল্টো দিকে লাগানো। বুলেট লোকটির কাছে গিয়ে মাথা নুয়ে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাত। পরিচিত উল্টানো পাওয়ালা এবং বেঞ্চে বসে থাকা অপরিচিত উল্টানো পাওয়ালারা কোরাসে জবাব দিলে বুলেট সরাসরি জিজ্ঞেস করে, আচ্ছা হুজুররা, বহুত দিন তো হইয়া গেল, আপনারা আপনাকে পাওগুলা মেরামত করেন না কেলায়? এই কথায় তারা খুব রেগে বুলেটের দিকে এগিয়ে আসে, কিন্তু পায়ের পাতা তাদের পেছন দিকে থাকায় তারা যতই হাঁটে বুলেটের কাছ থেকে ততই সরে সরে যায়। তারা সম্পূর্ণ অদৃশ্য হওয়ার আগেই ঘুমের মধ্যেই বুলেট গড়িয়ে পড়ে অন্য স্বপ্নে। এখানে সে নিজেকে দেখতে পায় হাউস বিল্ডিং কর্পোরেশনের উঁচু ছাদের ওপর। নিমেষের মধ্যে সে নিজেকে আর আলাদা করে দেখে না, বরং নিজেই দেখে নিচে অনেক মানুষ। আজ কি হরতাল টরতাল নাকি? মিটিং হচ্ছে নাকি? স্বপ্নের ভেতরেই এইসব ভাবনায় সে অস্থির। এমন সময় দেখা গেল লালচে ফর্সা মুখ থেকে দুধের নহরের মতো দাড়ি এবং দুধের ধারায় একটু ঘিয়ে রঙের আলখাল্লা ঝুলিয়ে তার চেনা লোকটি দাঁড়িয়ে রয়েছে জাফরি কাটা একটি দেওয়ালের পাশে। এই লোকটির নেতৃত্বে উল্টানো পাওয়ালারা একটি পার্টি বুলেটের দিকে তেড়ে এসেছিল। সেটা স্বপ্নে না জাগরণে, সেটা কোন জায়গায়, সেটা কবে, এর কিছুই মনে করতে না পারলেও তার একটু উদ্বেগ এমনকি উত্তেজনাও হয় না। লোকটির পায়ের পাতাজোড়া মেরামত করতে হলে ওগুলো আগে ফেলে দেওয়া দরকার। এই বিবেচনায় বুলেট ওদিকে কি ছুড়বে তাই নিয়ে বেশ ভাবনায় পড়ে। সে তার প্যান্টের এ পকেট হাতড়ায় ও পকেট হাতড়ায়, কিছুই নেই দেখে ভাবনা আরও বাড়ে। এরকম ভাবতে ভাবতে তার বড্ড পেচ্ছাপ চাপে। হাউস বিল্ডিং কর্পোরেশনের ছাদে ওই কর্পোরেশনের বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের বা সরকারেরও কোনো পাবলিক টয়লেট নাই। পেচ্ছাপের বেগ বাড়ে। একরকম বাধ্য হয়ে বুলেট ছাদ থেকে হলুদ প্রস্রাবের ধারা বইয়ে দেয় নিচের দিকে। এর মধ্যেই সে ভাগ করেছে গাল থেকে দুধের নহর বইয়ে যাওয়া ঘিয়ে রঙের আলখাল্লাওয়ালার উল্টানো পায়ের পাতা। ইমামুদ্দিন ও তার রাইফেল উপাধিপ্রাপ্ত স্ত্রী উপস্থিত থাকলে 7 দিন বয়সের বুলেটেরও বিকাশ ঘটেছে কিনা বলতে পারত। তার তীব্র বেগ হয়তো সন্তোষজনক ছিল, কিন্তু উল্টানো পায়ের পাতা তার প্রস্রাবের ঝাঁজ আঁচ করতে পেরে জাফরি কাটা দেওয়াল টপকে পেছনে হাঁটতে হাঁটতে ঢুকে পড়েছে তাদের অদৃশ্য আকড়ার ভেতরে। ওদিকে বাতাস বইছিল একটু একটু। তার প্রস্রাবের অনেকটাই হাওয়ায় এদিক ওদিক ছড়িয়ে পড়ে। এই সময় ঘুম ভেঙে গেলে বুলেট তার লুঙ্গিতে পানির অল্প তাপ পায় এবং উঠে দেখে
তার লুঙ্গি তো বটেই, এমনকি তার ডান দিকে শোয়া হাশেমের মায়ের পোলা হাশেমের হাফ প্যান্ট সম্পূর্ণ ভিজে গেছে। ধুর, এটা সে কি করল? দাদি কলুটোলার পীর সাহেবের তাবিজ এনে দিলে তার বিছানায় পেচ্ছাপ করা বন্ধ হয়েছিল কতদিন আগে। আজ আরেক শাহ সাহেবের অসিলায় সেই তাবিজ কি নাকচ হয়ে গেল? তবে তার টার্গেট মিস করার দুঃখ প্রবল হওয়ায় বিছানা ভেজাবার লজ্জা আপাতত চাপা পড়ে। টার্গেট মিস করাটা তার ঠিক হলো না। একরকম জোর করে পরপর 2 গ্লাস পানি খেয়ে বুলেট ফের শুয়ে পড়ল। শিয়রের বালিশ ঠিকমতো উল্টিয়ে নিলেও ডান দিক সম্পূর্ণ ভিজে যাওয়ায় বুলেটকে শুতে হয় বাঁ পাশ ফিরে।